Respected audience and my dear guest, good afternoon. FCPS Midterm Surgery OSCE Practice Batch জানুয়ারি 2026-এ আপনাদেরকে স্বাগতম। অনলাইনে যারা অলরেডি জয়েন করেছেন, তো আমরা ইতিমধ্যে আসলে প্রথমে পরিচয় দিয়ে নিই। আমি ডক্টর মোহাম্মদ শাহরিয়ার আরিফিন, আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মডারেটর হিসেবে আছি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের জেনেসিস মিড টার্ম প্রোগ্রামের জনপ্রিয় মেন্টর বৃন্দ। আমার পাশেই বসে আছেন ডক্টর মোহাম্মদ রেদওয়ানুল আমিনী ভাই। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে সার্জারি বিভাগে FCPS স্পেশালিটি ট্রেনি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও আছে আমাদের সাথে ডক্টর সাদি মাসুদ আল তুরাব ভাইয়া, আমাদের মেন্টর প্যানেলের সাথে সিনিয়র মেন্টর ভাইয়া কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজে নিউরো সার্জারি বিভাগে স্পেশালিটি ট্রেনিং হিসেবে। এবং সবশেষে যার কথা না বললেই না, যার পৃষ্ঠপোষকতা, যারা তো স্যাক্রিফাইস ছিল এই মিড টার্ম প্রোগ্রামের জন্য, ডক্টর ফারজানা ইয়াসমিন আপু, উনি উপস্থিত আছেন আমাদের এই জেনেসিস মিড টার্ম প্রোগ্রামের। আপু আমার নিজের মেন্টর ছিল, প্লাস এই প্রোগ্রামের মিড টার্ম প্রোগ্রামে যে রেগুলার ব্যাচ এবং যে অস্কি ব্যাচ যেগুলো রান করতেছে, এগুলো সমস্ত কিছু দেখাশোনা এবং মনিটরিং আপুর দায়িত্বে আছে। আপু অলরেডি তার ট্রেনিং শেষ করেছেন এবং বর্তমানে সামনের দিন ফাইনাল পরীক্ষা দিবেন। তো আমরা কথা না বলে আমাদের প্রোগ্রাম শুরু করি। তো আমরা জানি আমাদের ডে বাই ডে বিসিপিএস তার পরীক্ষাগুলো আরো বেশি অর্গানাইজড করতেছে। আগে একটা সময় ছিল যখন আসলে পরীক্ষায় পাশের হার একটা সার্টেন অ্যামাউন্টে ছিল, কিন্তু ডে বাই ডে আসলে পরীক্ষাগুলো অর্গানাইজড হওয়ার কারণে পাশের হার কিন্তু কমে যাচ্ছে। এবং গত সেশনের পরীক্ষায় আমরা দেখেছি যে রিটেন পরীক্ষাও কিন্তু একটা বড় অ্যামাউন্টের বা বড় সংখ্যার স্টুডেন্ট কিন্তু ফেল করেছে। এবং অনেকে রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও অস্কিতেও কিন্তু সেখানে 35 স্টুডেন্ট কিন্তু সেখানে অকৃতকার্য হয়েছে। এই সংখ্যাটা কিন্তু বিসিপিএস এর রেজাল্ট যদি আমরা অ্যানালাইসিস করি, এই সংখ্যাটা কিন্তু রেকর্ড সংখ্যক। এরকম রেজাল্ট বিগত বছরগুলোতে কখনোই হয় নাই। তো দিনকে দিন বিসিপিএস আরো বেশি অর্গানাইজড হচ্ছে, স্ট্রাকচার্ড হচ্ছে, ঠিক আছে। তো সেই সাথে আমাদের আমাদের আগামী জানুয়ারি 26-এ যে মিড টার্ম পরীক্ষা হতে যাচ্ছে, এবার কিন্তু আপনারা জানেন যে এবার কিন্তু জানুয়ারি 26-এ পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু থাকবে সর্বোচ্চ সংখ্যক, ঠিক আছে। এই জানুয়ারিতে পরীক্ষার্থী থাকবে সবচেয়ে বেশি। এবং পরীক্ষার্থীর সংখ্যা যত বাড়তে থাকে আসলে রেজাল্ট কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা আসলে যত বাড়ে আসলে রেজাল্টের উপর এটা প্রভাব ফেলে। তো আমরা এই ব্যাচটা হচ্ছে বেসিক্যালি অস্কি নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি আমাদের বিসিপিএস এর মিড টার্ম পরীক্ষা 3টা ভাগে ভাগ হয়ে থাকে, একটু পেপার 1 এবং পেপার 2। দিস ইজ দ্য রিটেন সেকশন। এবং রিটেন পেপার 1-এ থাকে হচ্ছে এসবিএ এবং পেপার 2-এ থাকে হচ্ছে এসিকিউ। পেপার 1-এ এসবিএ তে থাকে 50টা, এখন 50 দুগুণ 100 নাম্বার, এবং এসিকিউ এখানে থাকে 100 নাম্বার। এই 100 100 200 নাম্বারের মধ্যে আপনি যদি 120 অর্থাৎ 120 ক্রস করতে পারেন, তবে আপনি রিটেন পরীক্ষায় আপনি কৃতকার্য হবেন। রিটেন পরীক্ষায় কৃতকার্য হলে তবে কিন্তু আপনি অস্কি পরীক্ষার জন্য এলিজিবল হবেন। আর সচরাচর পরীক্ষা পেপার এবং পেপার 2 জানুয়ারিতে হলে জানুয়ারির 1-2 তারিখের মধ্যে, কিংবা জুলাই হলে 1-2 তারিখের মধ্যে। যদিও রিসেন্টলি আপনারা একটা নোটিশে দেখেছেন এখন কিন্তু পরীক্ষাটা আগের মাসে নিয়ে চলে আসতেছে, যাতে করে পরবর্তী সেশনে ট্রেনিং জয়নিং এর ক্ষেত্রে যে জটিলতা হতো সেখান থেকে রিকভারি করার জন্য এখন কিন্তু পরীক্ষা ঠিক আগায় নিয়ে চলে আসছে। তো ইউজুয়ালি প্রথম দিন পেপার 1 হয় এবং পেপার 1 এবং পেপার 2 পরীক্ষা আপনি রিটেন পরীক্ষা দেওয়ার ঠিক 2 থেকে 3 দিন পরেই আপনার রিটেন পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়। আপনি যদি রিটেন পরীক্ষায় কৃতকার্য হন তবে আপনি অস্কি পরীক্ষার জন্য এলিজিবল হবেন। তো অস্কি কিন্তু মিড টার্ম পাসের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ অনেকে আছে রিটেন পাস করার পরেও কিন্তু অস্কিতে যে খারাপ করতেছে শুধুমাত্র
প্র্যাকটিস না থাকার কারণে, গাইডলাইন না থাকার কারণে, স্কিল না থাকার কারণে এবং আনওয়ান্টেড সিচুয়েশন, সবসময় যে পরীক্ষার প্রত্যেকটা স্টেশন আপনার জন্য ফেভারেবল হবে বা আপনার অনুকূলে থাকবে বিষয়টা এমন না। এই আনওয়ান্টেড সিচুয়েশনে কিভাবে ট্যাকেল দিয়ে সেখান থেকে আসলে মানে অ্যান্সার করে আসতে হয়, এই স্কিলটাও না থাকার কারণে কিন্তু অনেক অনেক মেধাবী ডক্টররা কিন্তু এখানে যে পরীক্ষায় খারাপ করে আসতেছে। তো আমাদের এই জেনেসিস মিড টার্ম অস্কি প্রোগ্রামের আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমরা আপনারা এই মিড টার্ম অস্কির জন্য আপনি আগে থেকে কিভাবে প্রিপেয়ার্ড হবেন, কি কি স্টেশন সেখানে থাকবে, সিলেবাসটা কেমন হবে, কি কি ম্যাটেরিয়ালস লাগবে আপনার এই প্রস্তুতির জন্য, এবং আপনি পাশাপাশি কিভাবে প্র্যাকটিস করবেন, এই বিষয় নিয়ে গাইডলাইন দেওয়ার জন্য আমাদের আজকের এই প্রোগ্রামটা। তো আমি আর কথা না বাড়াই, আমরা প্রথমে আমি এই মিড টার্ম যে আপনারা অস্কি, আপনারা অলরেডি বিভিন্ন হয়তো রেগুলার ব্যাচে ভর্তি আছেন যেখানে অলরেডি এসএকিউ এবং এসবি এর জন্য আপনারা নিয়মিত ক্লাস করতেছেন, পরীক্ষা দিচ্ছেন এবং প্রিপারেশন নিচ্ছেন। এবং আমাদেরকে মাথায় রাখতে হবে এই অসপি এবং অস্কিটাও আমাকে আগে থেকে প্রিপেয়ার হতে হবে। পরীক্ষার সময় বা পরীক্ষার শেষে যে অস্কির প্রিপারেশন নিব, এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে। মনে রাখবেন, রিটেন পরীক্ষা দেওয়ার পরে আপনার মাথায় কিন্তু টেনশন থাকবে যে আপনি রিটেনে কৃতকার্য হবেন কিনা। এই রিটেনের রেজাল্ট না হওয়া পর্যন্ত আপনি কিন্তু সেই সময় অস্কির জন্য কনসেন্ট্রেটই করতে পারবেন না। এটা একটা হিউম্যান সাইকোলজি। তো আপনি যদি এবং যখন রেজাল্টটা পাবলিশড হয় তার ঠিক একদিন বা 2 দিন পরেই কিন্তু অস্কি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সো আপনার হাতে কিন্তু লাস্টে কিন্তু সময় থাকে না। আপনি আগে থেকে যদি নিজে প্রিপারেশন না নেন বা প্রিপেয়ার্ড না হয়ে যান, তাহলে ওই শেষ মুহূর্তে যে কিন্তু প্রিপারেশন একটা সো টাফ হয়ে যায়। তো আমরা আপনাকে আমরা এই রাস্তা অতিক্রম করে এসেছি। আমরা এই আমি এবং আমার সাথে যারা সিনিয়র মেন্টর যারা আছেন তারা এই এই অলরেডি তারা এই রাস্তা পার হয়ে এসেছেন, এবং এই রাস্তা অতিক্রম করতে যে আমরা যেখানে যেখানে ডিফিকাল্টিস মনে করেছি যে না এখানে এখানে সমস্যা হতে পারে, এখানে এই রাস্তায় এই পর্যায়ে এসে দুর্ঘটনা ঘটতে পারে, আমরা ঠিক সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদেরকে আগে থেকে সেই বিষয়ে আমরা অ্যালার্ট করব, যাতে করে অ্যাটলিস্ট আপনাদের এই মিড টার্ম যাত্রাটা যেন খুবই স্মুথ হয়। তো যাই হোক, প্রথমে আসি যে অস্কির জন্য বা অস্পি এবং অস্কির জন্য আপনি যে এখন থেকে প্রিপেয়ার্ড হবেন, তো আপনাকে জানতে হবে যে আসলে অস্পি এবং অস্কির সিলেবাসটা কেমন, কি কি সিলেবাস এটার মধ্যে ইনক্লুডেড আছে, এবং আপনি এটার জন্য কি কি স্টাডি ম্যাটেরিয়াল লাগবে, কোথা থেকে পড়বেন, কোন কোন জায়গা থেকে আপনি এই অস্কি এবং অস্পির ইনফরমেশন পাবেন, এক্সামিনেশন গুলো আপনি কোন বই থেকে পাবেন। তো এই বিষয়ে আমাদের সিলেবাস এবং বুক ম্যাটেরিয়াল নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে মানে কথা বলতে আসছেন আমাদের জেনেসিস মিড টার্ম প্রোগ্রামের জনপ্রিয় এবং খুবই স্পষ্টভাষী একজন মেন্টর, ডক্টর রেদওয়ানুল্লাহ আমিনী ভাই। ভাইয়া কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে এফসিপিএস স্পেশালিটি ট্রেনি হিসেবে। আমি ভাইয়াকে অনুরোধ করব আমাদের আগামী জানুয়ারি 2026 এফসিপিএস মিড টার্ম অস্কি ব্যাচের উদ্দেশ্যে যে সিলেবাস এবং বুক ম্যাটেরিয়ালস নিয়ে ভাইয়াকে কিছু পরামর্শ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শাহরিয়ার আরিফিন ভাইকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। শাহরিয়ার আরিফিন ভাই আমাদেরকে খুব সুন্দর মতো বলেছেন যে আমাদের মিড টার্ম যে পরীক্ষা, সেই পরীক্ষায় ক্লিনিক্যাল যে পার্টটা থাকে, যেটা 2 ভাগে বিভক্ত, অসপি, ওরাল স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, সরি অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অ্যান্ড অবজেক্টিভ স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন, যেটা হচ্ছে অস্কি। তাহলে আমাদের যে ক্লিনিক্যাল পার্টটা থাকে মিড টার্ম পরীক্ষায়, সেটা হচ্ছে 2টা ভাগে বিভক্ত কিন্তু। একটা হচ্ছে অসপি আর একটা হচ্ছে অস্কি। এখন অসপি সম্পর্কে আপনারা মোটামুটি বা আমরা মোটামুটি সবাই জানি, কারণ আমরা হচ্ছে ফাইনাল প্রফ পরীক্ষায় বা আমরা হচ্ছে অলরেডি অসপি যে স্টেশন কিভাবে পরীক্ষা আমরা দেই বা হচ্ছে অসপি স্টেশনে কিরকম কোশ্চেন থাকে এর সাথে আমরা আগে থেকেই ফ্যামিলিয়ার। কারণ আমরা আমাদের থার্ড প্রফেশনাল এক্সাম বা এখন যেটা হচ্ছে ফাইনাল ফোর্থ বা ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন বলে, যেটা আমরা এমবিবিএস পরীক্ষায় লাস্ট যে আমাদের যে পেশাগত পরীক্ষাটা থাকে প্রফেশনাল এক্সাম, সেখানে কিন্তু আমরা অসপি পরীক্ষাটা দিয়ে আসছি। কাজেই অসপি সম্পর্কে আমাদের যে জড়তা বা ভয় যেটা কাজ করে, সেটা কিন্তু আমাদের কিছু নলেজ থাকার কারণে একটু কম থাকে, যে আমরা এই পরীক্ষাটা মোটামুটি ফেস করে আসছি, এটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে। কিন্তু
যেটা হচ্ছে ক্লিনিক্যাল যেই পার্টের আরেকটা অংশ থাকে যেটাকে অস্কি বলে, যেখানে আমাদের ক্লিনিক্যাল কিছু কোশ্চেন থাকে, কিছু হিস্ট্রি থাকে, কিছু হচ্ছে এক্সামিনেশন থাকে। হ্যাঁ, এই পার্টটা কিন্তু আমাদের অস্কি আকারে পরীক্ষায় কিন্তু আমাদের নতুন। আমরা ফাইনাল প্রফে কিন্তু লং কেস বা শর্ট কেস এগুলো আমরা দিয়ে আসছি অনেকটা এই আদলেরই, কিন্তু কিছু পার্থক্য অবশ্যই আছে। কাজেই যেটা হচ্ছে আমাদের অস্কি এবং অস্কি পরীক্ষা, সেইটার আমি একটু গুরুত্বটা একটু সংক্ষেপে বলতে চাই যে এই পরীক্ষাটার আসলে গুরুত্বটা কি, বা আমরা এই পরীক্ষাটা আমরা প্রিপারেশন নিচ্ছি, এটার তাৎপর্যটা কি বা এটার গুরুত্বটা কি, এটা সম্পর্কে আমি একটু সংক্ষেপে বলতে চাই। তার আগে আমি একটু আপনাদের সাথে পরিচয়িত হয়ে নিতে চাচ্ছি। আমাদের সাথে আপনারা যারা যুক্ত আছেন মিড টার্ম অস্কি ব্যাচে ক্লাস করতে আগ্রহী বা অলরেডি ভর্তি হয়ে গিয়েছেন, হ্যাঁ, আমাদের সাথে যারা জয়েন আছে আমি তাদের কাছ থেকে একটু শুনতে চাচ্ছিলাম যে তারা কেমন আছেন, বা তারা কোথায় ট্রেনিং করছেন, বা হচ্ছে অসপি বা ক্লিনিক্যাল যে পরীক্ষাটা আছে এটা সম্পর্কে তাদের মতামতটা কি। আহ, আমাদের সাথে যুক্ত আছেন আহ ডক্টর আশিকা, ডক্টর আশিকা মাইশা। মাইশা আপু আমাদের সাথে যুক্ত আছেন। ডক্টর মাইশা আপু, মাইশা আপু আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম জি আসসালাম। ভাই, শোনা যাচ্ছে। জি, আপু আপনি কোথায় ট্রেনিং করছেন এবং আপনি আহ, মিড টার্ম কবে ভাইয়া দিচ্ছেন? আমি এবং মিড টার্ম জানুয়ারিতে দিব। আমার 2 বছর ট্রেনিং কমপ্লিট হয়েছে জুলাই। আমি রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে ছিলাম। এখন আপাতত ট্রেনিং ডিসকন্টিনিউ করা অবস্থাতে আছি। আচ্ছা আচ্ছা, মানে আপু কি, অ্যাপিয়ার করব নেক্সট জানুয়ারিতে। ফার্স্ট জুলাই ছিল, অ্যাপিয়ার করি নাই। আচ্ছা আচ্ছা, তার মানে এই জানুয়ারিতে আপু পরীক্ষা দিচ্ছেন। আপু আপনি কি ইনশাআল্লাহ। জেনেসিস এর সাথে লং ব্যাচ বা হচ্ছে রেগুলার আমি ব্যাচে কি? গতবার লং ব্যাচে ছিলাম। গতবার লং ব্যাচে ছিলাম। আচ্ছা আচ্ছা এইবার এক্সাম ব্যাচে আছি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। আপনার মিড অস্কি সম্পর্কে কোনো স্পেসিফিক যদি কোশ্চিন থাকে বা স্পেসিফিক কিছু জানতে চাওয়া থাকে আমাদেরকে একটু সংক্ষেপে বলতে পারেন। আসলে এখন তো দেখা যাচ্ছে যে কিছু আনকমন এক্সামিনেশন গুলো দিচ্ছে তো। আহ, সেক্ষেত্রে আসলে খুব কনফিউজড যে আমরা কোন এক্সামিনেশন গুলো করব বা কোনগুলো বাদ দিব, কোনগুলো আসলে স্পেসিফিক ভাবে করতে হবে। এই ব্যাপারগুলোর জন্য আসলে আহ, আমাদের জানা আচ্ছা আচ্ছা দরকার, একটা মেন্টর প্রয়োজন, এরকম মনে হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। আহ, আমি জাস্ট একটু আপনাদের সাথে ফ্যামিলিয়ার হতে চাচ্ছি, কারণ আহ, যে কোনো কমিউনিকেশনে আমার যেটা মনে হয় যে একটু আহ, আমি আমার অডিয়েন্স কারা বা আমি কাদের সাথে কথা বলছি একটু জেনে নিলে আমার কথাগুলো খুব স্পেসিফিক ভাবে আমি তখন বলতে পারবো। ডক্টর আসিফ, ডক্টর আসিফ আপনি কি আমাদের সাথে যুক্ত আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার পরিচয়টা বলে আপনি কোথায় ট্রেনিং করছেন এবং মিড টার্ম কবে দিবেন একটু যদি বলতেন আমাকে। আচ্ছা, জি আমি ডক্টর আসিফ আসিফ নেওয়াজ। আমি বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে আছি। আমার ট্রেনিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মানে আমি জুলাই 23-এর পার্ট 1 করা। আর এর আগে আমি প্রায় 1-2 বছরের মতো আগে ট্রেনিং করছি। মানে আমি তো আমাদের আমাদের হলো পার্ট 1-এর আগে ট্রেনিং কাউন্ট হতো 1 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই তো কি জানুয়ারিতে পরীক্ষা দিচ্ছেন? জি হ্যাঁ, মানে তারপরে আমি 1 বছর হলো কোর ট্রেনিং করছি। করার পরে মানে আমি ওই একটা তখন তো সময় হয়েছিল না, আমি তার মধ্যে আবার এমআরসিএস পার্ট 2 পরীক্ষা দিছি আর কি। আচ্ছা তারপরে আচ্ছা আমি ওই একই সময় হয়ে গেছে, দেখা গেল পার্ট 2 এবং আমার হলো অস্কি মানে মিড টার্ম পরীক্ষাটা একই টাইমে পড়ে গেছে, ফলে আমি ওই তখন আর মিড টার্ম দেই নাই, আমি পার্ট 2 দিছিলাম। তো আনফরচুনেটলি পার্ট 2 আমার ফেল হয়। ওইবার আবার এমসিপিএস রিটেনে কোয়ালিফাই করছি, যেহেতু দিতে পারি নাই, কিন্তু তখন আমি এমসিপিএস দিছি। এমসিপিএস রিটেনে কোয়ালিফাই করার পরে ওরে ভাইভাতে হয় না। পরবর্তীতে 2বার আমি পরপর এই ভাইবা ট্রাই করছি, তো একবার দেখা গেল টেবিল ভাইভাতে পাস হয়, শর্ট কেসে ফেল হয়। পরবর্তীতে আবার দেখা গেল শর্ট কেস পাস কিন্তু টেবিল ভাইভাতে ফেল, এইরকম করে মানে আমার একটা 1 ইয়ার প্রায় গ্যাপ হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আমি এইবার পরীক্ষা দিব আর কি। মানে আমার দেওয়ার কথা ছিল জুলাই 25-এ। আচ্ছা আচ্ছা,
অসংখ্য ধন্যবাদ। বর্তমানে কোনো ট্রেনিং এ নেই, আমি হলো জবে আছি আর কি। আচ্ছা আচ্ছা, ভাই কি আমাদের জেনেসিসের সাথে কোনো ব্যাচের সাথে যুক্ত আছেন, লং ব্যাচ বা রেগুলার ব্যাচ, বা আগে না, আমি ছিলেন? এর আগে ছিলাম, পার্ট ওয়ান এর আগে ছিলাম, তারপরে মানে দীর্ঘদিন নেই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ ভাইয়া খুব অনেক সুন্দর করে ভাইয়ার জার্নিটা আমাদেরকে গুছিয়ে বললেন। আহ ভাইয়ার যে পড়াশোনার আগ্রহ বা চেষ্টা এবং পরীক্ষাগুলো কিভাবে তার একটার সাথে আরেকটা ওভারল্যাপ হয়ে কিভাবে উনি প্রিপারেশন নিচ্ছিলেন সেটা আমরা শুনলাম। অসংখ্য ধন্যবাদ ভাইকে। আহ ডক্টর সঞ্জিত, ডক্টর সঞ্জিত ভাই, আপনি কি আমাদের সাথে আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, জি আছি জি, আমি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ডক্টর সঞ্জয় এফসিবিএস পার্ট ওয়ান ওই অর্থোপেডিক সার্জারিতে জুলাই 23-এ শেষ করছি, পার্ট ওয়ান করছি আর কি। আর তারপরে কোর ট্রেনিং ঢাকা মেডিকেল আর মুগদা মেডিকেল মিলে 2 বছর শেষ করছি এই জুলাইতে। তো জুলাইতে মিড টার্ম অ্যাপিয়ার করছিলাম, বাট আনফরচুনেটলি অস্কি সেকশনে গিয়ে আমার খারাপ হয়েছে। স্পেশালি অস্কিতে, যেটা ওই যে ভাইভা পার্ট ছিল একটা, মেবি থাইরয়েড রিলেটেড একটা অস্কি সেশন ছিল, তো ওইটা আমার বেশ বেশি খারাপ হয়ে গেছিল। অ্যান্ড এক্সামিনেশন রিলেটেড হচ্ছে শোল্ডার এক্সামিনেশন ছিল, সো ওইটাতেও কিছুটা ডিফিকাল্টি ফেস করছি। মানে মেইনলি আমার অস্কি পোর্শনটাতে ওইটার জন্য মানে একটা মনে হয়েছে আমার কাছে পার্সোনালি যে এটা আমার ফেইলারের কারণ। তো অস্কি প্র্যাকটিসের জন্য মেইনলি এই ব্যাচে আসা। আর এমনিতে রিটেন অ্যান্ড ওইটার প্রিপারেশন আলহামদুলিল্লাহ ছিল ভালো এর আগেও, মানে বেশ আগে থেকেই পড়ছিলাম। তো ওইটা নিয়ে মোটামুটি কিছুটা কনফিডেন্স আছে আমার। জাস্ট অস্কি প্র্যাকটিসটা যদি একটু আরেকটু অর্গানাইজড হয়, আমার কাছে মনে হয়েছে জিনিসটা ওভারকাম করা পসিবল। এই আর কি। তো জানুয়ারিতে ইনশাল্লাহ আবার অ্যাপিয়ার করছি, এই আর কি সরকারে। আচ্ছা আচ্ছা, ভাই কি রেগুলার ব্যাচ বা লং ব্যাচে কি কোচিং করেছিলেন জেনেসিসে, বা কোনো ব্যাচে ছিলেন? আহ, না, এর আগে মিড টার্ম রিলেটেড কোনো ব্যাচে থাকা হয়নি আসলে। আমি নিজেই পড়ছিলাম ফার্স্টের থেকে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর পাশাপাশি পার্ট ওয়ান এর মেন্টর হিসেবেও আছি আর কি, জেনেসিস এর। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো ভাইয়া, আপনি জেনেসিসের সাথে যুক্ত আছেন, এটা শুনে খুব ভালো লাগলো। আহ তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আহ আপনাকে খুব সুন্দরভাবে বিষয়টা গুছিয়ে বলার জন্য। আমরা কিভাবে আহ আপনি কিভাবে মিড টার্ম পরীক্ষায় আপনার প্রিপারেশন নিচ্ছেন, বা হচ্ছে আপনি অস্কি সম্পর্কে বিষয়টা চিন্তা করছেন বা ভাবছেন, খুব ভালো লাগলো। আহ এরপর হচ্ছে ডক্টর ফৌজিয়া, ডক্টর ফৌজিয়া আপু। ডক্টর ফৌজিয়া আপু, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কোন সাবজেক্টে ট্রেনিং করছেন আর কোথায় ট্রেনিং করছেন, একটু যদি সংক্ষেপে বলতেন। ভাইয়া, আমি হচ্ছে জেনারেল সার্জারিতে পার্ট ওয়ান জুলাই 23-এ পাশ করেছি। আহ, 1 বছর হচ্ছে প্রেগনেন্সির জন্য জয়েন করতে পারিনি, জুলাই 24-এ জয়েন করেছি আর কি। তো আমার 1.5 বছর ট্রেনিং চলে। আমি জুলাই 26-এ হচ্ছে মিড টার্ম দিব। তো আমি লং ব্যাচে ভর্তি হয়েছি 30 তারিখে যে ব্যাচটাতে। এখনও যে অস্কি সেশনটা দেখে আর কি জানার জন্য জুমে অ্যাটেন্ড আচ্ছা করেছি আর কি। আচ্ছা আচ্ছা, আপু তাহলে জানুয়ারিতে মিড টার্ম দিচ্ছেন? জুলাই জুলাই না না, 26। জুলাইতে দিব ভাইয়া। জুলাইতে, জুলাইতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপু অ্যাডভান্স চলে আসছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপু। আহ খুব ভালো লাগলো আপনি প্র্যাকটিক্যাল বা অস্কি পরীক্ষা সম্পর্কে চিন্তা করছেন এবং এই বিষয় নিয়ে প্রিপারেশন নিচ্ছেন। আহ, এরপর ডক্টর ইমরুল কায়েস ভাই। ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আহ ইমরুল কায়েস ভাই আমার পরিচিত আর কি। ভাই আমার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলেন আহ, আমার মেডিকেলে আর কি, ইউরোলজিতে। ভাইয়া, আপনি একটু আপনার পরিচয়টা একটু বলে আপনি আহ, একটু সংক্ষেপে যদি আমাদের বলতেন মিড টার্ম আসসালামু আলাইকুম। সম্পর্কে। জি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি এবার জুলাইতে অ্যাপিয়ার করছিলাম, জুলাইতে রিটেন পাস হয়েছিল। অস্কিতে খারাপ হয়েছে সম্ভবত। অস্কি তো ভালোই দিছিলাম। অস্কি মানে আমার কাছে যেটা মনে হয় যে ক্লিনিক্যাল পার্টটা, বিশেষ করে এক্সামিনেশন আর কাউন্সিলিং, এই স্টেশন গুলো যদি একটু প্র্যাকটিসটা কন্টিনিউ হয় তাহলে আর কি এটা ওভারকাম করা সম্ভব। আর আমি ওই যে লং বেসে, আগের গুলো তো রেগুলার সবগুলো ক্লাস করতে পারি না, আমি লং বেসে আবার ভর্তি হয়েছি আর কি, ওটাতে আছি জানুয়ারি। তো ইনশাল্লাহ 26শে জানুয়ারিতে আবার বলবো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাদের সাথে আপনার
অভিজ্ঞতা বা হচ্ছে আপনার মিড টার্ম সম্পর্কে, ক্লিনিক্যাল পার্ট পরীক্ষা সম্পর্কে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তো আমি খুবই সংক্ষেপে আমার হচ্ছে আমি অসপি বা ক্লিনিক্যাল পরীক্ষার মেইনলি আমি হচ্ছে সিলেবাসটা সম্পর্কে বলবো এবং হচ্ছে বুক মেটেরিয়াল। ঠিক আছে, যে আমাদের যে ক্লিনিক্যাল যে পরীক্ষাটা এটার হচ্ছে সিলেবাসটা কি, এবং হচ্ছে এটার হচ্ছে আমরা যে বুক মেটেরিয়াল, যে আমরা কোন বইটা ফলো করব, ঠিক আছে, সেইটা সম্পর্কে আপনাদেরকে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং মিড টার্মের জন্য প্রয়োজন যেটা আপনাকে পড়তেই হবে, আমি একদম খুব সুন্দরভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব। মিড টার্ম পরীক্ষার জন্য আপনাদের ক্লিনিক্যাল যে পরীক্ষা থাকে সেটা দুইটা পার্টে বিভক্ত থাকে, সেটা আমি আপনাদের আগেই বলেছি। তো আমাদের যে অসপি এবং অস্কি যে পরীক্ষাটা থাকে সেই পরীক্ষার জন্য আপনাদের যেটা হচ্ছে ক্লিনিক্যালি আমাদের পরীক্ষার জন্য, যেটা আমিও মিড টার্ম যখন দিয়েছিলাম এবং এরপর যারাই মিড টার্ম দিয়েছেন সেই সিলেবাসের ভিত্তিতে আমরা হচ্ছে দুইটা বই ফলো করি। মিড টার্মের ক্ষেত্রে আমাদের জেনেসিসের অস্কি জেনারেল সার্জারি অ্যান্ড অ্যালাইড একটা বই আছে ফর এমএস ফেজ এ অ্যান্ড মিড টার্ম। এই বইটার যদি আপনাদেরকে একটা ছবি যদি দেখায়, যে এই বইটা অস্কি জেনারেল সার্জারি অ্যালাইড ফর এমএস ফেজ এ অ্যান্ড মিড টার্ম, এই বইটা জেনেসিসের যে বইটা, খুব সুন্দর একটা বই, খুব সুন্দর একটা মলাট এবং হচ্ছে ভিতরের যে টপিকগুলো আছে খুব সুন্দর, মিড টার্ম পরীক্ষার জন্য খুব সুন্দরভাবে কাভার করে। এবং এর সাথে এই এই বইটা হচ্ছে আপনাকে অবশ্যই মিড টার্ম পরীক্ষার জন্য আমি বলবো যে মিড টার্ম পরীক্ষার ক্লিনিক্যাল এবং রিটেন পার্ট পরীক্ষার পরে আপনার হাতে খুবই কম সময় থাকে। এই কম সময়ের ভিতরে আপনাকে দ্রুত যদি রিভাইজ করতে হয়, এই বইটা আপনাকে মাস্ট রিভাইজ করতে হবে। এবং মোটামুটি এই বইটা যদি আপনি রিভাইজ করতে পারেন, আপনি এইখান থেকে ইম্পর্টেন্ট টপিকস গুলো আপনার কাভার হবে, প্লাস আপনার যে সিলেবাস বা হচ্ছে আপনার পরীক্ষার যে কন্টেন্ট গুলো সেগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। এবং এর সাথে সাথে আপনারা হচ্ছে খুরশিদ আলম স্যারের ডিকোডিং সার্জারি একটা বই আছে। খুরশিদ আলম স্যার হচ্ছে ক্লিনিক্যাল পরীক্ষার জন্য হচ্ছে একটা বই স্যারের আছে, সেটা হচ্ছে খুরশিদ ডিকোডিং সার্জারি ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2। এই তো এই বইটা ডিকোডিং সার্জারি, তার হচ্ছে দুইটা ভলিউম আছে, ভলিউম 1 এবং ভলিউম 2। এখন এই দুইটা হচ্ছে যদি আমরা বলি, এই দুইটা বই হচ্ছে আপনারা মিড টার্মের জন্য ফলো করবেন। এই দুইটা বই থেকে মোটামুটি হচ্ছে আপনারা যদি ফলো করতে পারেন, ইনশাল্লাহ ক্লিনিক্যাল পরীক্ষায় আপনার সিলেবাসটা বা হচ্ছে কোশ্চেন মেটেরিয়াল গুলো আপনার 100% মোটামুটি বলা যায় যে আপনি 90 থেকে 100% কমন পাবেন। এরপর আমি যদি বলি যে এটা গেল হচ্ছে সিলেবাস বা বুক মেটেরিয়াল, তাহলে এই পরীক্ষার জন্য আপনি কোন কোন টপিক গুলো পড়বেন বা আপনার ক্লিনিক্যাল পরীক্ষার টপিক গুলো কি কি। লাস্ট 8টা যে বিসিপিএস এর যে পরীক্ষা হয়েছে মিড টার্মের, এই 8টা কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে মিড টার্মের জন্য যেটা দেখা গিয়েছে যে একই টাইপের কোশ্চেন, একই হচ্ছে কন্টেন্টের কোশ্চেন, আপনার টপিক গুলো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কোশ্চেন গুলো রিপিট হয়েছে। যেমন অনেক সময় দেখা যায় যে অস্পির ক্ষেত্রে যে পিক্টোরিয়াল থাকে সেখান থেকে প্রতি বছর দেখা যায় যে 2টা করে কোশ্চেন আসে। স্পেসিমেন সেখান থেকে প্রত্যেক বছর 2টা করে কোশ্চেন আসে। এরপর হচ্ছে আপনার ড্রাই স্টেশন, সেখান থেকে দেখা যায় 2টা কোশ্চেন আসে। ওয়েট প্রসিডিউর, সেখান থেকে 2টা কোশ্চেন আসে। তারপর হচ্ছে কাউন্সেলিং থেকে একটা কোশ্চেন আসে। অনেক সময় হচ্ছে ইন্টারপ্রিটেশন, ডাটা ইন্টারপ্রিটেশন, এখান থেকে একটা কোশ্চেন আসে। তো যেটা দেখা যায় যে মার্ক ডিস্ট্রিবিউশনটা এরকম ব্রড হেডিং এ যে টপিক গুলো থাকে সেগুলো ভাগ করা থাকে। তো কাজেই দেখা যায় যে এই ভাগগুলো থেকে আপনার ডেফিনেটলি কিছু টপিক থাকে, যেমন স্পেসিমেন থেকে কিছু আপনার কোশ্চেন থাকবে, পিক্টোরিয়াল থেকে কিছু কোশ্চেন থাকবে, রেডিওলজি থেকে কিছু কোশ্চেন থাকবে, কাউন্সেলিং থেকে কিছু কোশ্চেন থাকবে, তারপর হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন থেকে হয়তো একটা কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, তো যেটা দেখা যায় যে প্রত্যেক বছরই হয়তো 2-3টা কোশ্চেন থাকে, যেগুলো হচ্ছে ঘুরে ফিরে দেখা যায় যে এই কোশ্চেন গুলো পরীক্ষাতে আসতেছে। তো আমরা হচ্ছে আমাদের জেনেসিসের যে প্র্যাকটিক্যাল যে ব্যাচটা আছে, এখানে আমরা যেই টপিক গুলো আমার মিড টার্মের জন্য ইম্পর্টেন্ট, সেই টপিক গুলো আপনাদেরকে জেনেসিসে আমাদের যে অস্পি ক্লাস, সেই অস্পি ক্লাসে আমরা সেই টপিক গুলো আলোচনা করে দিই, এবং হচ্ছে যেটা অস্কি ক্লাস, সেই অস্কি ক্লাসেও আমরা সেই টপিক গুলো আলোচনা করে দিই। মিড টার্ম একটা বিশাল পরীক্ষা,
এখানে সিলেবাস বলতে গেলে আহ, আপনার যদি আমরা যদি ডেফিনেটিভ ভাবে বলতে যাই, হ্যাঁ, আমরা সেই সিলেবাসকে ডিফাইন করতে পারবো না, কিন্তু সেই সিলেবাসটা যেটা লাস্ট 8টা পরীক্ষার অভিজ্ঞতায় যেটা আমরা বলি যে আমাদের যেই টপিক থেকে যে যে কোশ্চেন গুলো আসে বিসিপিএস এর সেই কোশ্চেন প্যাটার্নে সেই টপিক গুলো আমরা জেনেসিসের ক্লাসে যেটা আমাদের টপিক গুলো থাকে সেগুলো আমরা সব আলোচনা করে দেই। এবং এখন পর্যন্ত জেনেসিসের যে ক্লাসগুলো আমাদের হয়েছে এবং অসপি এবং অসকি ক্লিনিক্যাল যে ক্লাসগুলো আমাদের মেন্টররা জেনেসিসে নিয়েছেন, সেইখান থেকে আমাদের বিগত বছরগুলোতে আমাদের শতভাগ হচ্ছে আমাদের সিলেবাস কাভার ছিল। যে আমরা ক্লাসে বিষয়টা সম্পর্কে আলোচনা করি নাই এরকম কোনো কোশ্চেন সাধারণত বিসিপিএস এ আসে নাই। তো কাজেই আমরা যদি সিলেবাসের কথা বলি, সিলেবাস এক কথায় যে আমরা আমাদের যে অভিজ্ঞ মেন্টর আছেন তারা খুব সুন্দর করে যে টপিকগুলো বিসিপিএস এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেই টপিকগুলো সুন্দরভাবে ক্লাসে আলোচনা করে দেন, সেই টপিকগুলো অ্যাটলিস্ট যাতে বাদ না যায়। এবং আমাদের হচ্ছে অসপি এবং অসকি ক্লাসে হচ্ছে ফারজান আপু ক্লাস নেবেন, তুরাব ভাই ক্লাস নেবেন, এবং আরো আমাদের জনপ্রিয় মেন্টর রাকিব ভাই ক্লাস নেবেন। তো হচ্ছে আহ, ভাইয়া বা আপুরা যে ক্লাসগুলো নিচ্ছেন সেই ক্লাসের মোটামুটি ইম্পর্টেন্ট এবং আসার মতো যে কোশ্চেন গুলো সেগুলো আমরা আলোচনা করে দিব। এবং সেই কোশ্চেনের বাইরে যেটা দেখা গিয়েছে যে কোশ্চেন সাধারণত বিগত বছরগুলোতে আসে নাই। এবং লাস্টলি আমি হচ্ছে জাস্ট মিড টার্মে ক্লিনিক্যাল বা হচ্ছে যেই আমাদের যে রিটেন এবং এসবিএ পরীক্ষার পরে যে পরীক্ষার পার্টটা আছে এই পরীক্ষার আমি সংক্ষেপে একটু গুরুত্ব সম্পর্কে বলতে চাচ্ছিলাম যে এই পরীক্ষাটার আসলে গুরুত্বটা কি। আপনারা যারা জানুয়ারিতে মিড টার্ম পরীক্ষা দিবেন তারা কেন এখনই মিড টার্ম ক্লিনিক্যাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিবেন, বা যারা হচ্ছে জুলাই 2024-এ পরীক্ষা 2026-এ পরীক্ষা দিবেন তারা কেন এখনই অসকি প্রিপারেশন নেবেন, এটা গুরুত্ব সম্পর্কে আমি বলতে চাচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা হচ্ছে যদি জানুয়ারি 26-এর কথা ধরি, পরীক্ষার কিন্তু আর বেশি দিন বাকি নাই। হ্যাঁ, এখন অক্টোবর মাস, নভেম্বর, ডিসেম্বর 2 মাস। তো এই পর্যায়ে হয় কি, আমরা হচ্ছে পরীক্ষার যত সময়টা কাছে চলে আসে আমরা কিন্তু প্যানিকড হই যে আমার পরীক্ষা 2 মাস পরে, আমার সিলেবাস এই, আমার পড়া হচ্ছে না, আমার পড়া বাকি আছে এতটুকু। তো ক্লিনিক্যাল পরীক্ষাটা হয় কি, ক্লিনিক্যাল পরীক্ষার প্রিপারেশনটা আমি যেটা ফিল করছি বা আমি যেটা দেখছি যে আপনি যদি ক্লিনিক্যাল পরীক্ষার প্রিপারেশনটা এখন থেকেই নেওয়া শুরু করেন তাহলে ক্লিনিক্যাল পরীক্ষার অনেক টপিক আপনার রিটেন পরীক্ষার টপিককে কাভার করে। এবং এটাও দেখা গিয়েছে যে একই কোশ্চেন রিটেনের জন্য ইম্পর্টেন্ট, একই কোশ্চেন অসপির জন্য ইম্পর্টেন্ট, একই কোশ্চেন আপনার দেখা গিয়েছে যে ওই টপিকটা এমসিকিউ আপনার এসবিএ সিঙ্গেল বেস্ট অ্যান্সার এটার জন্য ইম্পর্টেন্ট। তো আপনি ক্লিনিক্যাল প্রিপারেশন না মানে এটা না যে আপনি শুধু ক্লিনিক্যাল প্রিপারেশন নিচ্ছেন, আপনার এই ক্লিনিক্যাল প্রিপারেশনটা আপনার রিটেনের ক্ষেত্রেও হেল্প করছে। এবং যেটা দেখা যায় ক্লিনিক্যাল পরীক্ষা নেওয়ার সময় আপনার কিন্তু র্যাপিড ব্রেন স্টর্মিং করা লাগে। হ্যাঁ, আপনি একটা সাপোজ একটা ক্লাস যদি আপনি যদি ব্যাচে ভর্তি হন বা অনেকেই ভর্তি হয়েছেন, তাহলে একটা ক্লাস করলেই বুঝতে পারবেন একটা ক্লাসে আমরা প্রত্যেকটা টপিক যেটা কোশ্চিন থাকে আমরা কোশ্চিন করে করে ক্লাসটা নেই। যেমন আমি যে ক্লাসটা নেই রেডিওলজি এন্ড ইমেজিং, সেই ক্লাসটা হচ্ছে সেটা কিন্তু মাল্টিপল কোশ্চিনে ভাগ করা থাকে। এবং সেই ক্লাসটা কিন্তু কোশ্চিন যেটা থাকে সেটা কিন্তু আমরা আপনাদের সাথে আলোচনা করি এবং আলোচনা করে কোশ্চিনটা হচ্ছে আমরা আপনারা যদি না পারেন আমরা সেটা আলোচনা করে দেই এবং 1-to-1 কমিউনিকেশন হয়। তার ফলে যেটা হয় আমাদের র্যাপিড ব্রেন স্টর্মিং হয় এবং আমরা হচ্ছে একটু স্পিড গেইন করি। তো এই স্পিডটা কিন্তু মিড টার্মের রিটেন পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং এসবি এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আপনি যখন ব্রেন স্টর্মিং করবেন এবং এই ক্লাসে আপনি যখন এটা ব্রেন স্টর্মিং করবেন তখন কিন্তু দেখবেন যে আপনি অ্যাজ এ হোল আপনার প্রিপারেশনটা স্পিডি হচ্ছে এবং সাথে সাথে আপনি ইজিলি আপনি সে আগের আগ্রহটা বা স্পৃহাটা আপনি পেয়ে যাচ্ছেন। তো কাজেই আমাদের কাজটা হচ্ছে আপনাকে শুধু পড়ায় দেওয়া না, আপনি যাতে মিড টার্মের প্রিপারেশন বা যে পরীক্ষাটা হোক যেটা নিয়ে আপনি চিন্তিত আছেন সেটাতে আপনি যাতে পড়াশোনায় যাতে আপনার আগ্রহ বাড়ে, আপনি যাতে আরো উদ্দীপ্ত হন। তো আমি সংক্ষেপে এটাই হচ্ছে মিড টার্মের পরীক্ষার এটার গুরুত্বটা ক্লিনিক্যাল পরীক্ষা। হ্যাঁ, এটা আমি সংক্ষেপে একটু আপনাদের সাথে বললাম। তো এই পর্যন্ত আমি মোটামুটি যেটা ক্লিনিক্যাল যে ওরিয়েন্টেশন একটুকুই বলবো। আর পরবর্তীতে আপনাদের সাথে ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, তখন আমি বিস্তারিত আপনাদের সেটা বলবো। তো আমি ফিরে যাচ্ছি ডক্টর শাহরিয়ার আরিফিন ভাইয়ের কাছে।
থ্যাংক ইউ রেদনুল্লাহ আমিনী ভাই। ভাইয়া আমাদের কাছে সিলেবাস এবং বুক ম্যাটেরিয়াল সম্পর্কে একটা ধারণা দিল। তো আমি আসলে এটার সাথে একটু নতুন করে অ্যাড করতে চাই। আপনারা এখানে বুক ম্যাটেরিয়ালস গুলো দেখলেন যে আমাদের জেনেসিসের অস্কির একটা আপনার বুক আছে, যেটা অলরেডি এমএস ফেজে এবং এফসিপিএস মিড টার্ম এই দুইটা মানে ব্যাচের জন্য করা বা এই দুই ধরনের স্টুডেন্টের জন্য তৈরি করা আছে। তো এই বইটার একটা সুবিধা হচ্ছে যে নট অনলি কন্টেন্ট, আপনি এই বইয়ের ভিতরে এটা নিলে আপনারা এটা সিলেবাস সম্পর্কে আপনার আইডিয়া পাবেন যে আসলে আমার মিড টার্ম অস্কি পরীক্ষায় আমার আসলে কি কি কোন কোন স্টেশন অস্কিতে আছে এবং কোন কোন স্টেশন অস্কিতে আছে এই সিলেবাস সম্পর্কে যেমন একটা আইডিয়া পাবেন, পাশাপাশি কি ধরনের কোশ্চিন সেখানে আছে এবং অ্যান্সার গুলো কিভাবে লিখতে হয়, যেহেতু এখানে একটা সময়ের ব্যাপার থাকে। সার্টেন একটা টাইম পরে যখন বেল বেজে যায় সেই সময় কিন্তু খাতা রেখে পরের স্টেশনে চলে যেতে হয়। তাই এই সংক্ষিপ্ত সময় আপনি কতটুকু লিখবেন ইনফরমেটিভ লেখার জন্য এখানে সেভাবে অ্যান্সারটা দেওয়া আছে যে এই পরীক্ষায় আপনি এইভাবে অ্যান্সার করবেন। প্লাস হচ্ছে আমাদের অস্পি বা অস্কি পরীক্ষায়, বিশেষ করে অস্কিতে যেখানে ক্লিনিক্যাল এক্সামিনেশন থাকে বা কোনো প্রসিডিউর থাকে, সেসব ক্ষেত্রে থাকে হচ্ছে স্যারদের কাছে চেক লিস্ট থাকে। যেমন রিসেন্ট যে পরীক্ষাটা জুলাই 2025-এ যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে কিন্তু একটা ইন্টারেক্টিভ স্টেশন ছিল যে সেখানে থাইরয়েড একটা পোস্ট অপারেটিভ থাইরয়েডেক্টমি পেশেন্ট নিয়ে সেখানে একটা ইন্টারেক্টিভ একটা স্টেশন ছিল। সেখানে কোশ্চেন করা হয় এবং সেই স্টুডেন্ট থাকে, সে কোশ্চেন করা হয় এবং অ্যান্সার দেয়। বাট এখানে একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে যে নর্মাল ভাইবা পরীক্ষাগুলোতে আপনি যে অ্যান্সারটা দিবেন অনেক সময় কাছাকাছি গেলে কিংবা দেখা যাচ্ছে স্যাররা আপনাকে হচ্ছে একটু হিন্টস দিয়ে দিয়ে অ্যান্সার বের করে। বাট যেহেতু বিসিপিএস আসলে এদিক থেকে অনেক বেশি স্ট্রাকচার সেসব, তাই এই ইন্টারঅ্যাক্টিভ স্টেশনে আসলে সে ধরনের সুযোগ থাকে না। ইন্টারঅ্যাক্টিভ বা আইওই বলি, যেটা ইউজুয়ালি ফাইনাল পার্টে থাকে, তবে ডে বাই ডে এটা মিড টার্মও চলে আসছে। এই স্টেশনটা জাস্ট ফর আপনার সাথে একটু ভাইবা, আপনার স্যার এবং আপনার সাথে আপনি ভাইবা পরীক্ষায় যেভাবে কথোপকথন হয় ঠিক এভাবে, বাট এটা একটু অর্গানাইজড ভাবে কথাবার্তা বলতে হয় এবং সিস্টেমেটিক। তো এখানে স্যারের কাছে কোশ্চিন থাকে এবং আপনি যখন এই স্টেশনে আসবেন, স্টেশনে আসার আগে আপনাকে 2 মিনিট থাকে, সেটা হচ্ছে প্রিপারেটরি স্টেশন। অস্কি স্টেশনগুলো 10 মিনিট থাকে যেহেতু 5টা স্টেশন। এই স্টেশনে আসার আগে আপনাকে 2 মিনিট সময় থাকবে, সেখানে শুধুমাত্র একটা সিনারিও দেওয়া থাকবে। আপনার এই 2 মিনিট কাজ হচ্ছে সিনারিওটা পড়া এবং পড়ে নিজের মধ্যে এটা মেমোরাইজ করা যে আমি পরবর্তী কি কোশ্চিন ফেস করতে যাচ্ছি। ঠিক জুলাই 2025-এ এরকম একটা স্টেশন ছিল যে একটা পেশেন্টের থাইরয়েড সার্জারি হয়েছে, থাইরয়েডেক্টমি হয়েছে, এন্ড ফার্দার পরবর্তী পেশেন্টটা পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট নিয়ে ইন্টারাক্টিভ একটা সেশন হয়েছে বা ইন্টারাক্টিভ একটা স্টেশন ছিল। সেখানে কিন্তু কোশ্চিন করা হয়েছে কবে থেকে আমরা আবার থাইরয়েড সাপ্লিমেন্ট চালু করব, কতদিন পরে, কতদিন কন্টিনিউ করব। দেন হচ্ছে একটা থাইরয়েড সার্জারি পেশেন্ট পরবর্তীতে টিটেনিস ডেভেলপ করেছে, সেক্ষেত্রে আমি তাকে কি মেডিকেশন দিব এবং মেডিকেশনটা আমি যে দিচ্ছি এটা আমি কিভাবে দিব, ক্যালসিয়াম গ্লুকোনেট যে আমি দিচ্ছি এই পেশেন্ট ক্যালসিয়াম গ্লুকোন আমি কত সময় ধরে দিব। এই কোশ্চেন গুলোই কিন্তু ইন্টারাক্টিভ মানে স্টেশনগুলোতে থাকে। বাট অসুবিধা যেটা সেটা হচ্ছে যে ভাইবা পরীক্ষায় কিন্তু আপনি কাছাকাছি গেলে স্যার কিন্তু অ্যান্সারটা অ্যাকসেপ্ট করে নেয় বা আপনাকে একটু হিন্টস দিয়ে ক্লু দিয়ে আপনার অ্যান্সারটা অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু অস্কির এই আইওই সেকশনে আসলে এই সুযোগটা অনেকটাই আসলে একটু সীমাবদ্ধতা থাকে, কারণ আপনার প্রত্যেকটা কোশ্চেনের জন্য বিসিপিএস কর্তৃক একটা চেক লিস্ট থাকে। বিসিপিএস কর্তৃক একটা চেক লিস্ট থাকে, চেক লিস্টে আপনার অ্যান্সারটা ফিক্সড আছে। আপনি যদি ওই চেক লিস্টের অ্যান্সারটাই বলতে পারেন তাহলে স্যার আপনার ওই চেক লিস্টে টিক দিবে। আপনি যদি অ্যান্সার দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ক্রস করে দিবে। এক্ষেত্রে কিন্তু আপনার সাথে এই ব্যাপারে ফার্দার ডিসকাশনের কোনো সুযোগ নেই। এভাবে এই একটা টপিক নিয়ে আলোচনা হবে, আপনাকে কোশ্চেন করা হবে, স্যারের কাজ শুধু কোশ্চেন করা এবং আপনার অ্যান্সার সঠিক বলে টিক দেওয়া, অর্থাৎ চেক লিস্টটা আগে থেকে রেডি করা আছে। আচ্ছা, আমি যেহেতু আমাদের এই ব্যাচটা আসলে শুধু ওয়ান ওয়ে হলে হবে না, আমাদের টু ওয়ে কমিউনিকেশন লাগবে। তো হচ্ছে আমি অলরেডি আমাদের এখানে যারা উপস্থিত আছেন যে ভাইয়া আপুরা, তো মোটামুটি সবার সাথে আমাদের একটু পরিচয় হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি আমাদের বিজয় কর্মকার ভাইয়া আমি নতুন ভাবে জয়েন করছে। ভাইয়া আসলে প্রথমে ক্লাসের প্রথমে ছিল, আমি খেয়াল করেছিলাম, ফার্দার পরবর্তীতে হয়তো কোনো কারণে চলে গেছিল, আবার জয়েন করছে। ভাইয়া আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আপনি একটু আপনার কাইন্ডলি যদি একটু পরিচয় দিতেন, কোথায় ট্রেনিং করছেন এবং কবে আপনি মিড টার্ম পরীক্ষায় অ্যাপিয়ার করবেন, কাইন্ডলি যদি এই ব্যাপারে আমাদের সাথে কিছু শেয়ার করতেন।
জি ভাইয়া, আমি জুলাই 2023-এ পার্ট অন করি অর্থোপেডিক্সে। আমার মিড টার্ম পরীক্ষা হচ্ছে জানুয়ারি 2026। আচ্ছা আচ্ছা এখন আমি কোর ট্রেনিং এ আছি মিডফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামের সাথে জয়েন করার জন্য। ওকে, অলরেডি আমাদের রেদওয়ানুল্লাহ আমিনী ভাই আপনাদের সাথে কথা বলেছে। তো আমি যে বিষয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আহ, যে আমাদের ইন্টারঅ্যাক্টিভ সেশন নিয়ে আমরা কথা বলছিলাম, যে সেখানে কিন্তু শুধু নট অনলি ইন্টারঅ্যাক্টিভ সেশন, অন্যান্য স্টেশনও কিন্তু যে প্রসিডিওর গুলো থাকে বা কাউন্সিলিং স্টেশন গুলো থাকে সেখানে কিন্তু চেকলিস্ট থাকে। চেকলিস্ট গুলোতে যেভাবে দেওয়া থাকে, আপনি যদি ওই রকম অ্যান্সার দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক ক্ষেত্রে ওই কোশ্চেন গুলো স্যাররা কারেক্ট হিসেবে পিক করে না। তো যার জন্য আপনাকে কিন্তু পরীক্ষায় যেগুলো অস্কি স্টেশন থাকবে সেক্ষেত্রে চেকলিস্ট গুলো ফলো করতে হবে। সেদিক থেকে আপনাকে এই চেকলিস্ট গুলোর কিছু আপনার প্রোফর্মা এই বইটাতে দেওয়া আছে, তাহলে বুঝতে পারবেন যে আসলে পরীক্ষায় মানে আপনার অস্কি পরীক্ষায় স্টেশন গুলোতে কি ধরনের ভাবে কোশ্চিন থাকে এবং কি একদম টু দা পয়েন্ট আপনি অ্যান্সার করতে হবে। তো যাই হোক, আমরা এখন আমাদের এক্সাম প্যাটার্ন এবং আসলে মার্ক ডিস্ট্রিবিউশন কোন অস্পি এবং অস্কিতে আহ, কোন স্টেশনে কেমন মার্ক থাকে এবং কি পরিমাণ সময় বরাদ্দ থাকে, ঠিক আছে, এবং এক্সাম প্যাটার্ন কি, কোথায় ক্লিনিক্যাল থাকে, কোথায় প্রসিডিউর থাকে, কোথায় শুধু রিটেন থাকে, তো এই বিষয়ে আমি কথা বলার জন্য অনুরোধ করব আমাদের জেনেসিস মিড টার্ম এই প্রোগ্রামের সবচেয়ে জনপ্রিয় মেন্টর এবং আমার মেন্টর, ঠিক আছে, যার পৃষ্ঠপোষকতায় আসলে এই মিড টার্ম জেনেসিস মিড টার্ম প্রোগ্রাম মিড টার্ম সার্জারি ব্যাচটা আসলে রান করতেছে আমাদের ডক্টর ফারজানা ইয়াসমিন আপু। আপুকে অনুরোধ করব যে আমাদের যে যারা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে যে অস্কির যে এক্সাম প্যাটার্ন এবং মার্ক ডিস্ট্রিবিউশন এ ব্যাপারে আপু যদি আপনার কিছু অভিজ্ঞতা আমাদের জন্য শেয়ার করতেন। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি ওয়ালাইকুম আসসালাম আপু, জি শোনা যাচ্ছে। ভালো আছেন সবাই আশা করছি। ভাইয়া আসলে অনেক বড় একটা ইন্ট্রো দিয়েছেন, তেমন কিছু না। আমরা সব পুরা মেন্টর প্যানেলে যারা আছি সবাই চেষ্টা করছি যাতে আমাদের সার্জারি যে ভাইয়া আপুরা সামনে মিড টার্ম দিবেন তাদের জন্য যেন কিছুটা হেল্প করতে পারি, যেগুলোতে আমরা ডিফিকাল্টিজ ফেস করেছি। তো এখানে যারা আছেন সবার পরিচয় আমরা পেয়েছি। কেউ মানে মোটামুটি সবাই দেখা যাচ্ছে জানুয়ারিতেই বেসিক্যালি টার্গেট, ফৌজিয়া আপু বাদে যা দেখলাম। তো এই ফার্স্টে আমি শেয়ার করতে চাচ্ছি, মোটামুটি সবাই জানেন যেহেতু কয়েকজন অ্যাপিয়ারও করেছেন বা সামনে অ্যাপিয়ার করবেন, অলরেডি রিটেনের প্রিপারেশন নিচ্ছেন, যে আমাদের প্রায় আসলে অস্কি যেটা বলি আমরা অস্কি পরীক্ষাটা কিভাবে হয়। তো একই দিনে হবে, রিটেনে যেমন পেপার 1 পেপার 2 আলাদা দিনে হয়, কিন্তু আমাদের অস্কিটা অবজেক্টিভ স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন এটা হবে আমাদের একদিনে। অস্পি পার্ট থাকবে আর ক্লিনিক্যাল পার্ট থাকবে। অস্পি পার্ট আমাদের টোটাল 10টা স্টেশন থাকে এবং এখন পর্যন্ত কিন্তু এটাই ফার্স্টে হয়েছে। এই 10টা স্টেশনই ফার্স্টে হয়ে যায়। তারপরে দেখা যায় যে একটু ব্রেক দেয় 5 to 10 মিনিটস অর 15 মিনিটস, তারপরে আবার ক্লিনিক্যাল 5টা স্টেশন হয়। এখন স্টুডেন্ট সংখ্যা যেহেতু আমাদের এক্সামিনের সংখ্যা বাড়ছে, ওভাবে ওনারা অ্যাডজাস্ট করে, কিন্তু এট এ টাইমে সবার অস্পি নাই, সেটা ডিফারেন্ট গ্যালারিতে হলেও এট এ টাইমে সবার অস্পি অ্যারেঞ্জ করে বিসিপিএস। আর আমাদের অস্পি ফার্স্ট 10টা স্টেশন আমাদের প্রফেশনাল এক্সামিনেশন ভাইয়ারা যেভাবে বলেছেন প্রফেশনাল এক্সামিনেশনের মতোই, তবে বেসিক্যালি একটা প্যাটার্ন আমরা ধরে নিতে পারি যে যেমন 2টা রেডিওলজি থাকেই, 2টা ইমাজিং কিন্তু আমরা পাবোই ইনশাল্লাহ। 2টা প্রসিডিওর থাকে, একটা ড্রাই একটা ওয়েট, এই 2টা প্রসিডিওরও ইনশাল্লাহ আমরা পাবোই। এবং সাথে একটা কাউন্সেলিং মাস্ট থাকবে, একটা রিপোর্ট রাইটিং থাকবেই, একটা স্পেসিমেন থাকবেই, একটা ডাটা ইন্টারপ্রিটেশন থাকেই। সাথে একটা ইনস্ট্রুমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, খুব কম দেয়। তাহলে কি দিতে পারে আমাদের একটা যদি ইনস্ট্রুমেন্ট একটা দেয় তাহলে আমাদের একটা সিনারিও থাকবে, আর যদি ইনস্ট্রুমেন্ট না দেয় সেক্ষেত্রে আমাদের 2টা সিনারিও থাকবে। এই টোটাল কিন্তু আমাদের 10টা অস্পি, এবং এই 10টা অস্পির জন্য আমাদের টাইম এবং মার্ক সেম, 5 5 মার্কস 5 মিনিট। এবং যেই আমি একটু সিনারিওটা যদি তুলে ধরি, এটা আমি সবসময় বলি, আশা করছি আপনারা একটা জাস্ট একটা ভিশন পাবেন এটার মাধ্যমে, যে আমাদের পরীক্ষাটা যেরকম হবে এটা বড় গ্যালারিকেই আমাদের বই মেলার মতো বা বাণিজ্য মেলায় যেটা ট্রেড ফেয়ারে হয়, একটা স্টল স্টল করে ভাগ করে। ওই স্টল স্টল ভাগ প্রত্যেকটা এক একটা করে স্টেশন হবে, এবং প্রত্যেকটা স্টেশনে ঢোকার আগেই, যেটা আমি আমার রেডিওলজি ক্লাসেও মেনশন করেছি, যারা এখন আছেন রেগুলার ব্যাচে, তো সম্ভবত যদি ভুল না করে থাকি বিজয় ভাইয়া মোস্ট প্রবাবলি আছেন এখন আমাদের ব্যাচে।
তো সেই ক্ষেত্রে আমাদের একটা স্টেশনের প্রতিটা স্টেশনের শুরুতেই ওখানেই একটা যখন ঢুকবেন ভেতরে স্টলের মধ্যে তার আগে একটা রেস্টের মতো থাকে যেখানে বেসিক্যালি ওই স্টেশনের কোয়েশ্চেনটা দেওয়া থাকবে এবং রিকোয়েস্ট থাকবে ওই কোয়েশ্চেনটার জন্য, যেটা ভাইয়া বলে যে 2 মিনিট অথবা 3 মিনিট, 2 মিনিট বরাদ্দ থাকে ইউজুয়ালি। ওই কোয়েশ্চেনটা তখন মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় পড়তে হবে, কারণ যখন আমার 5 মিনিট শুরু হয়ে যাবে ওখানে পারফরমেন্সে, তখন কিন্তু আমি আর কোয়েশ্চেনে ব্যাক করার সুযোগ পাবো না। পেলেও আমি নিজের 5 মিনিট কিন্তু নষ্ট করছি। সুতরাং রিকোয়েস্ট থাকবে 10 মিনিট, 2 মিনিট যেন আমরা ওখানে কোয়েশ্চেনটা পড়ে নেই এবং 2 মিনিটে আমি যেন চিন্তা করি ঠান্ডা মাথায় যে আসলে আমাকে কিভাবে পারফর্ম করতে হবে। ঠিক আছে? তো এইটা হলো আমি ক্লিনিক্যাল কথাই বলছি, কিন্তু অস্টিতে যেটা থাকবে স্টলের মতোই থাকবে, স্টল স্টল করা 10টা স্টেশন, মাঝখানে হয়তো বা একটা দুইটাতে রেস্ট পেতে পারেন, কিন্তু 5 মিনিট 5 মিনিট করে পাবেন। এই হলো আমাদের অস্পি। অস্পি শেষ হয়ে যাওয়ার পরে একটা ব্রেক থাকবে, ব্রেকের পরে ঠান্ডা মাথায় ক্লিনিক্যালের জন্য প্রিপারেশন নেবেন 5টা স্টেশন। এই 5টা স্টেশন 10 মার্ক করে, 10 মিনিট করে। এবং আমি যে 2 মিনিটের কথা বলছি, এই 2 মিনিট আপনি অ্যাকচুয়ালি ক্লিনিক্যালে পাবেন। ক্লিনিক্যালি 2 মিনিট প্রিপারেটরি একটা ফেজ থাকে, যেটা অস্পিতে থাকে না। অস্পি 10টা 5 মিনিট করে, এটা আমরা যেন কনফিউজ না হই। আর ক্লিনিক্যালি যখন আমরা আসবো 5টা স্টেশন 10 মার্ক করে, 10 মিনিট করে, এবং এটাই আমাদের জন্য ক্রুশাল হয় বেসিক্যালি, কাজ এখানে হিস্ট্রি টেকিং থাকে। এখানে হয়তো বা আপনাকে দুইটা স্টেশনে বলবে যে পেশেন্টের হিস্ট্রি নিতে, সাপোজ একটা ব্রেস্ট লাম্প আছে, পেশেন্টের রেলেভেন্ট আমাকে হিস্ট্রি নিতে হবে এবং এই হিস্ট্রিটাই কিন্তু আমাকে 10 মিনিট করে নিতে হবে। এবং তারপরে এই দুটো ধরেন সাপোজ হিস্ট্রি থাকলো, দুটো থাকলো এক্সামিনেশন রিলেটেড, যে এক্সামিন করতে হবে, একটা নার্ভ এক্সামিনেশন বলেন অথবা লোয়ার লিম্বের ভাস্কুলার স্টেটাস এক্সামিনেশন বলেন, এরকম একটা এক্সামিনেশন দুটো স্টেশন থাকে। আর একটা থাকে এখন রিসেন্টলি ইন্টারঅ্যাক্টিভ, যেটা তৈরি করছে, যে একদম ডিরেক্ট কোয়েশ্চেন করে, যেমন এবার থাইরয়েড, শাহরিয়ার ভাইয়া বললেন যে থাইরয়েডের পোস্ট অপারেটিভ একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট এসেছে। তো এটা বেসিক্যালি আমাদের রিটেনের প্রিপারেশন থেকে কিন্তু কাভার হয়। যার রিটেন ভালো প্রিপারেশন থাকবে এই সেশনটা তার জন্য খুব ইজি হওয়ার কথা। তো সেই ক্ষেত্রে এরকম একটা সেশন রিসেন্টলি অ্যাড করছে যে ডিরেক্ট থিওরিটিক্যাল ডিসকাশন স্যারের সাথে আপনাকে করতে হবে। অথবা অথবা একটু ট্রিকি যদি করতে চাই, যেহেতু সিসিপিএস অ্যাডভান্সড হচ্ছে, মিড টার্মও একটু ডিফিকাল্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রে একবার কিন্তু ল্যাপারোটমি মানে ল্যাপারোস্কোপিক স্টেশন, যেটা টাওয়ার, এই টাওয়ার নিয়ে কোয়েশ্চেন করতে পারে, অথবা ডায়াথমি ফুড প্লেট কিভাবে আপনি অ্যাডজাস্ট করছেন, কাটিং কোয়াগুলেশন কতটা সেট করছেন, সেজন্য এই রিলেটেড একটা সেশন থাকতে পারে। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে যারা আমরা ক্লিনিক্যালি প্রিপারেশন, অস্কির প্রিপারেশনের জন্য রিটেনের ফুল ফ্লেজেড একটা প্রিপারেশন থাকতে হবে, তো যেখানে কিন্তু মিড টার্মে আমাদের অস্কি খারাপ হলো, রিটেন থেকে আবার শুরু করতে হচ্ছে। তো ইনশাল্লাহ এই প্রিপারেশনটা আপনাদের থাকবে বাই ভেরি লাভ। আর একটা ভাইয়া যে আমিনী ভাইয়া বইগুলোর নাম মেনশন করেছেন, একদম পারফেক্ট। সাথে আমি বলবো বেসিক সার্জিক্যাল স্কিলের বইটা মাস্ট পড়তে, মাস্ট ফর প্রসিডিওর। সুতরাং এই বইটা আমাদের সাথে পড়তে হবে এবং ডিকোডিং এ যেগুলো ক্লাসে বলে দেওয়া হবে সেগুলো আপনারা ডিকোডিং এর ওই টপিক গুলো জাস্ট ফলো করবেন ইনশাল্লাহ। এবং সাথে আমাদের ট্রেনিং এক্সপিরিয়েন্স, যেমন ডায়াথার্মি কিভাবে সেট করবেন, এটা কিন্তু আমাদের যখন ওটিতে থাকবো আমরা যেন এই জিনিসগুলো শিখে নিই, আমাদের যেন বলতে না হয় এগুলো তো দাদুরা করে, তো আমরা যেন পারফর্ম ইনশাল্লাহ করতে পারি। তাহলে এই হলো। আর ক্লিনিক্যালে আমি যেটা বলছিলাম যে 2 মিনিট করে আমাদের একটা প্রিপারেটরি স্টেশন, সেটা ক্লিনিক্যালে পাবেন। 5টা স্টেশন ক্লিনিক্যালে প্রিপারেটরি ফেজ পাবেন, 2 মিনিট করে পাবেন, এবং রিকোয়েস্ট থাকবে যে ওই 2 মিনিট কোয়েশ্চেনটা ভালো করে পড়বেন। আপনি যখন কোয়েশ্চেন পড়বেন তখন কিন্তু একজন অলরেডি পারফর্ম করবে, সুতরাং ওই পারফরমেন্সে অ্যাটেনশন না দিয়ে রিকোয়েস্ট থাকবে কোয়েশ্চেনটা মনোযোগ দিয়ে পড়েন এবং আপনি কিভাবে পারফর্ম করবেন সেটা ঠান্ডা মাথায় সেট করবেন, এটা একটা রিকোয়েস্ট। এই হলো আমাদের টোটাল অস্কি। আর অস্কি ইন টোটাল 50 মার্কসে 100 মার্কস, এবং এখানে আমাদের পেতে হবে 60 পেলে ইনশাল্লাহ সন্ধ্যায় মেসেজ আসবে পাস ইনশাল্লাহ। এবং এখানে যারা আছেন আশা করছি ইনশাল্লাহ সবার মেসেজে এটা আসবে এই জানুয়ারি 25 যারা পরীক্ষা দিবেন ইনশাল্লাহ। এখন আমাদের যে এই জন্য এই চিন্তা করে, যেমন সঞ্জিত ভাইয়া আছেন পরীক্ষা এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, ইমরুল ভাইয়া শেয়ার করেছেন, তো আসলে হ্যাঁ যে কিছু কিছু এক্সামিনেশন আমাদের কিন্তু একটু ডিফারেন্ট দিচ্ছে, যেমন জয়েন্ট এক্সামিনেশন। তো এগুলো নতুন নতুন যেগুলো অ্যাডিশন হচ্ছে, এগুলো আমরা যখন নতুন ব্যাচ করছি আমাদের আলাদা ফোকাস ইনশাল্লাহ থাকবে, এবং আশা করছি একটা ফুল ফ্লেজেড প্রিপারেশন নিয়ে আপনারা যেতে পারবেন উইথ কনফিডেন্স। এবং আরেকটা রিকোয়েস্ট, কোনো কারণে যদি একটা স্টেশন অথবা দুটা স্টেশন খারাপ হয়ে যাচ্ছে, আপনার মন মতো হয়নি, আপনার কমন পড়ে নাই, সাপোজ আপনার কমনই পড়ে নাই, কিন্তু আপনাকে পারফর্ম কিছুটা হলো করে এসেছেন, কিন্তু রেস্ট অফ দ্য স্টেশন, রেস্ট অফ দ্য আপনার এক্সাম যেন ওই চিন্তা মাথায় না থাকে, তাহলে এক্সাম বেশি খারাপ হয়। একটা স্টেশন ভুল করলে, একটা স্টেশন না পারলে ফেল হয় না, কিন্তু ওই স্টেশনের চিন্তায় বাকি স্টেশন গুলো খারাপ করলে ফেল হয়। এবং এই জন্য কিন্তু এবার 35 জন রিটেন কোয়ালিফাইড করেছেন কিন্তু অস্পিতে খারাপ করেছেন। আচ্ছা,
এবার আসি, আমি একটু ইন শর্টে বেশি ইনফরমেশন দিচ্ছি দেখে হয়তো বা টানা বলে যাচ্ছি, তো কোনো কোয়ারিজ থাকলে একটু বলবেন কাইন্ডলি। আর আমাদের যে অস্পি ব্যাচ, সেখানে ইনশাআল্লাহ আমাদের 3টা অস্পি ক্লাস থাকবে, সোল অস্পি ক্লাস, যেখানে রেডিওলজি, ডাটা ইন্টারপ্রিটেশন, কাউন্সেলিং এগুলো নিয়ে ইনশাআল্লাহ ডিসকাশন হবে, স্পেসিমেন। আর 3টা অস্পি ক্লাস থাকবে, 2টা অস্পি ক্লাস থাকবে ইনশাআল্লাহ, মানে ক্লিনিক্যাল এক্সামিনেশন উইল 2টা ক্লাস থাকবে, ইনক্লুডিং দ্যাট জয়েন্ট এক্সামিনেশন, যেটা 2 সেশনে চলে এসেছে। এবং একটা ম্যাজিক্যাল সেশন থাকে, যেটা অ্যাকচুয়ালি আমাদের রেগুলার, আর যখন লং ব্যাচ হয় তখন কিন্তু আমাদের এই ম্যাজিক্যাল সেশনটা অ্যাকচুয়ালি সোল ফর অস্কি ব্যাচ, যেখানে আপনারা নিজেরা নিজেদের সাথে একজন অপরজনের সাথে এক্সামিনি, ওখানে কোনো এক্সামিনার থাকবে না, আপনারা নিজেরা এক্সামিনার হবেন ইনশাআল্লাহ। এবং একে অপরের সাথে আপনি একজন কাউন্সিলিংটা আপনার সামনে বলবে, প্র্যাকটিস করবে, আপনি চেকলিস্টের সাথে সেটা মিলাবেন, আপনি তার সাথে আপনার হিস্ট্রি টেকিংটা বলবেন, উনি আবার চেকলিস্টে আপনার হিস্ট্রি টেকিং ঠিক হচ্ছে কিনা মিলাবে। এটা খুব সুন্দর একটা সেশন হয়, ইনশাআল্লাহ আপনারা পারফর্ম করবেন। এবং এই জন্য এটা নাম দেয় অ্যাকচুয়ালি ম্যাজিক্যাল সেশন, এন্ড ওয়ার্থ ইট, নামটা ওয়ার্থ ইট। এবং একটা ইনশাআল্লাহ আপনাদের মক এক্সাম থাকবে। এবং রিকোয়েস্ট করব যারা ইনশাআল্লাহ অ্যাপিয়ার করবেন, ইনশাআল্লাহ রিটার্ন ইনশাআল্লাহ কোয়ালিফাই হবেন, প্লিজ মাস্ট এই মক টেস্টটা অ্যাপিয়ার করবেন। সেটাই হোক, এখানে আপনাকে কেউ দেখছে না, আমরাও দেখবো না যে আপনি কি রকম পারফর্ম করছেন, মানে আপনার এখানে শাই ফিল করার কিছু নেই। যেটা আমরা করতে পারি যে হ্যাঁ, কোনো কোনো জায়গায় ইনশাআল্লাহ আপনাকে আমরা টিপস এন্ড ট্রিক্স দিচ্ছি, হেল্প করছি, যেগুলো ইনশাআল্লাহ আপনার একদিন পরে যে পরীক্ষা অ্যাপিয়ার করবেন সেটাতে আপনার হেল্প হবে। আর একটা কি হেল্প হবে, এনভায়রনমেন্টের সাথে অ্যাকাস্টমড হওয়া। ওই এনভায়রনমেন্ট যখন পরীক্ষা দিতে যাবেন ইনশাআল্লাহ এটা বলতে পারি যে আপনার ভয়টা একটু কম লাগবে অন্যদের চেয়ে, যারা এই এনভায়রনমেন্টটা ফেস করেনি, যে আচ্ছা আমি তো একদিন আগেই পরীক্ষা দিয়ে আসছি। তো ইনশাল্লাহ এই এক্সাম ফিয়ার, এনভায়রনমেন্ট ফিয়ারটা ইনশাল্লাহ চলে যাবে, কনফিডেন্স বুস্ট আপ হবে, যেরকম খারাপ আনএক্সপেক্টেড স্টেশনই থাকুক না কেন আপনি ইনশাল্লাহ পারফর্ম করতে পারবেন। তো রিকোয়েস্ট থাকবে যে আপনারা ইনশাল্লাহ এই পুরো সেশনটাতে একদম অ্যাক্টিভলি থাকবেন, বিশেষ করে যাদের অস্পিতে মানে মনে করছেন, যেটা তো নিজেদের যার যার জাজমেন্ট, যে আমার অস্কিটা একটু প্রিপারেশন কম বা অস্কিতে একটু ফোকাস বেশি দিতে হবে, রিটেনটা মোটামুটি পারি, ট্রেনিং ভালো হচ্ছে, প্লিজ আপনারা এই অস্কিটা মাস্ট পার্টিসিপেট করবেন ব্যাচে ইনশাআল্লাহ, যাতে অস্কির জন্য আমার মিড টার্ম খারাপ হয় এটা শুনতে না হয় ইনশাআল্লাহ। আর যেটা আমি একটু অ্যামাউন্ট নিয়েও একটু কথা বলতে চাই, যে আমাদের টোটাল কিন্তু এটা নিয়ে যেহেতু কোয়ারিজ হয়েছে, কিছু টেক্সটও করেছেন অনেকে, যে আমাদের এটা পুরো 8,000, এই ব্যাচের পেমেন্টটা হলো 8,000। তার মধ্যে রানিং যে ব্যাচ গুলোতে আছেন, অর্থাৎ রেগুলার আর লং ব্যাচ যেটা রানিং চলছে এখন, তাদের জন্য 50% অনার থাকছে। এবং আদার্স ব্যাচ যেমন এক্সাম ব্যাচে যারা আছেন তাদের জন্য 30% অনার থাকছে। এবং ওভারঅল যারা কোনো না কোনো সময় কখনো না কখনো জেনেসিসের সদস্য ছিলেন, পার্ট 1 বলেন বা জেনেসিসে ছিলেন, তাদের জন্য 1000 অনার ইনশাল্লাহ থাকবে। এটা আমি জেনেসিসের পক্ষ থেকেই বলে দিচ্ছি। আর এই তো মোটামুটি সবকিছু, আশা করছি ইনশাল্লাহ যখন ক্লাস হবে তখন কিন্তু প্রতিটা ক্লাসেই টিপস এন্ড ট্রিক্স আমরা মেন্টররা যারা ইনশাল্লাহ নিব সবাই ওই রিলেটেড বলে দিব। সুতরাং একটা কম্বাইন্ড প্রিপারেশন ইনশাল্লাহ নিবেন। একজন কোয়েশ্চেন করেছেন, আসিফ ভাইয়া, আসিফ ভাইয়া কেমন আছেন? দেখি ভাইয়া কোয়েশ্চেন করেছেন, শারিয়া ভাই আমি পড়ি কোয়েশ্চেনটা। হ্যাঁ, ভালো আছি, জি, আলহামদুলিল্লাহ। আপনার সাথে বহুত দিন পরে দেখা, জি, সেই অনেকদিন পর। পরীক্ষার পরে তো আর দেখা হয়নি। জি, আচ্ছা, ইনশাল্লাহ হবে সামনে। জি, এই যে জি কাউন্সিলিং স্টেশন, সেখানে কি মানে আমি যার সাথে কাউন্সিলিং করব যে বিষয়ে, উনি কি কোনো প্রফেসর বসবেন না কোনো পেশেন্ট? আচ্ছা, খুব ভালো একটা কথা বলেছেন, কোয়েশ্চেনটা সুন্দর। যখন কাউন্সিলিংটা অ্যাকচুয়ালি আমরা ক্লাসটা নিতাম তখনই বলে দেওয়া হতো, এখনই বলে দিচ্ছি যে কাউন্সিলিং করবেন আপনি একজন ফেলোকে, একজন আচ্ছা, প্রফেসর স্যারকে। এই ক্ষেত্রে যেটা হয়, যে যিনি চেকলিস্টটা মার্ক করবেন তিনি অ্যাকচুয়ালি প্রফেসর থাকেন, ফুল ফ্লেজড মানে একদম প্রফেসর স্যার, সিনিয়র মোস্ট। আর যিনি হলো আপনি যাকে কাউন্সিলিং করবেন উনি হয়তো নতুন কোনো ফেলো, অ্যাসিস্ট্যান্ট আচ্ছা, বলেন অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এরকম লেভেলে থাকেন, নতুন ফেলো যারা হয়েছেন 3 বছর মধ্যে যারা ফেলো হয়েছেন, তার এমন একজনকে আপনি কাউন্সিলিং করবেন। তবে এখন যেটা হয় যে হঠাৎ করে স্যাররা আগে যেটা করতেন যে বাংলায় বলেন অথবা ইংলিশে বলেন, কিন্তু এখন অ্যাকচুয়ালি যেটা শুনছি যে রিসেন্টলি লাস্ট 2-3 সেশনসে ওনারা ইংলিশেই শুনতে চাচ্ছেন, ইংলিশে শুনতে চান। এবং সাথে ভাইয়া তো, সারিয়া ভাইয়া রিসেন্ট পরীক্ষা দিয়েছেন, ভাইয়া আরো ভালো বলতে পারবেন। এবং সাথে সিটিং পজিশনে কাউন্সিলিংটা করতে হয়, এটা ইনশাল্লাহ যখন ক্লাস হবে তখন আরো সুন্দর করে ডিটেলসে বলে দেওয়া হবে। আর শর্ট কেস লং কেস কিন্তু ভাইয়া এখানে কিন্তু ওই জন্য অস্কি চলে এসেছে, মানে মডিফাইড। এখানে আপনি এক্সামিনেশন করবেন, সাথে আপনি টিচারকে ফেস করবেন, এটা হলো একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হয় মিড টার্মে। এখানে কিন্তু আলাদা করে লং কেস অথবা শর্ট কেস এরকম কিন্তু না,
যেমন যখন লং কেস আমরা হিস্ট্রিও নেই, লং কেস আমরা এক্সামিনেশনও করি, কিন্তু এখানে একটা সেশন সোল থাকবে আপনার হিস্ট্রি টেকিং। আপনি যখন হিস্ট্রিটা নিয়ে শেষ করবেন তখন 10 মিনিটের মধ্যে তখন আপনাকে স্যার আবার ফার্দার কোয়েশ্চেন করবেন, ইন্টারাকশন হবে। আবার যখন একটা সেশন সোল থাকে এক্সামিনেশন, আপনি এক্সামিনেশন করার পরে তখন আপনাকে স্যার কিছু কোয়েশ্চেন করবেন যে এক্সামিনেশনের সাথে আপনি আর আর কি দেখতে চান, এরকম। একটু জি করি। তো এই যে শর্ট কেস মানে যেটা এক্সামিনেশন স্টেশন, ওইখানে জি জি আমি এক্সামিন করব, তাই না? তাহলে এটা কি কোনো পেশেন্টও জি না, মানে কোনো একজন ফেলোই শুয়ে থাকবেন বা এরকম কিছু? ইউজুয়ালি এখন পর্যন্ত ডামি পেশেন্টই দিয়েছে, মানে হলো ধরেন এক পেশেন্ট বানিয়ে দিয়েছে, সাপোজ একটা গ্যাংগ্রিন আছে পায়ে, সেখানে একটু মার্কার দিয়ে কালো করে দিয়েছে। সাপোজ একটা শোল্ডার জয়েন্ট এক্সামিনেশন, একটা হেলদি পেশেন্ট, যেটা আপনি এক্সামিনেশনটা কিরকম করে করছেন এটা দেখার জন্য আপনি ওই পেশেন্টের উপর এক্সামিন করবেন। আপনি যখন এক্সামিন করবেন কোনো কারো উপর, তখন আপনি মনে করবেন উনি আপনার পেশেন্ট, কিন্তু উইথ ফাইন্ডিং সহ মিড টার্মে এখন পর্যন্ত দেয়নি। তবে দিতে যে পারে না তা কিন্তু বলা যাচ্ছে না, যেহেতু স্টুডেন্ট সংখ্যা বাড়ছে, এক্সামিনই বাড়ছে। আমি কি ঠিক বলেছি শাহরিয়ার ভাইয়া, আমিনী ভাইয়া? জি আপু, হ্যাঁ। আর আমি যতটুকু জানতে পেরেছি যে আগামী জানুয়ারি 26-এ, কারণ জুলাই 2025-এ কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হওয়া ছিল সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু একটা স্পেশাল বিসিএস এর কারণে সেবার একটা ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে পরীক্ষায় অ্যাপিয়ার করে নাই। তাই কিন্তু ওই অ্যামাউন্ট প্লাস নতুন অ্যামাউন্ট মিলে এবার জানুয়ারি 2026-এ কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা মানে সর্বাধিক থাকবে বলে ধারণা করা যাচ্ছে। তাহলে কিন্তু ফেলের সম্ভাবনাও বেশি থাকছে, ফেলের ভয়ের সম্ভাবনা বেশি থাকছে। ঠিক আছে, ওনারা কোয়েশ্চেনটা এভাবেই সেট করবে, এটা আমাদের মাথায় রাখতে হবে ইনশাল্লাহ। এই তো আমার মনে হয় যতটুকু আমার মানে আজকে বলার পরিকল্পনা ছিল আমি বলেছি, হয়তোবা সময় বেশি নিয়ে ফেলেছি। তাও কোনো কোয়ারিজ থাকলে একটু বলবেন, শেয়ার করবেন আমাদের সাথে। এখন এতটুকুই। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শাহরিয়ার ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ ফারজানা আপু, আপনি মানে আপনার অসাধারণ স্পিচটার জন্য, এবং আপনি এইটুকু সময়ের মধ্যে অল ওভার দ্য অসপি এবং অসপি স্টেশন, মার্ক ডিস্ট্রিবিউশন এবং এক্সাম প্যাটার্ন এবং আনওয়ান্টেড সিচুয়েশনে নিজেকে আসলে কিভাবে সেখানে ক্যাপাবল করতে হয়, ট্যাকেল করতে হয়, ব্যাপারে সংক্ষিপ্ত একটা ব্রিফ দিয়েছেন। আর আমাদের অডিয়েন্স যারা আছেন তাদের অনেকের মধ্যে অনেক কোশ্চিন আসতেছে যে আসলে কাউন্সিলিং স্টেশনে আমি কার সাথে কাউন্সিলিং করব, পেশেন্ট থাকবে কিনা, এক্সামিনেশন যেগুলো করব সেগুলোকে রিয়েল হবে কিনা নাকি ডামি থাকবে। তো এই কোশ্চেনগুলো আসবে। আপনারা ডে বাই ডে যেহেতু ব্যাচের মধ্যে এনরোল করেছেন, আপনাদের সিকুয়েন্সিয়ালি এগুলো আপনাদেরকে পড়ানো হবে, দেখানো হবে এবং আপনারা প্র্যাকটিস করবেন। এর মাধ্যমে আশা করি আপনাদের কনফিউশন গুলো ক্লিয়ার হবে। তো আমি একটু সময় আসলে বেশি নেব না, কারণ আমাদের পরবর্তী যে আমাদের মেন্টর, আমাদের জেনেসিস মিড টার্মের সবচেয়ে সিনিয়র মেন্টর ডক্টর সাদি মাসুদ আল তুরাব ভাই অলরেডি ওটিতে আছেন। তারপরও আমাদের প্রোগ্রামে আসলে ব্যস্ততার মাঝখানে সময় দিচ্ছেন। ভাইয়া বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের নিউরো সার্জারি বিভাগে ইনডোর মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। ভাইয়া কি শুনতে পাচ্ছেন? তুরাব ভাইয়া, আপনি কি আমাদের সাথে আছেন? ভাইয়ার সাথে আমার কথা হয়েছিল, ভাইয়া ওটিতে আছে আর কি। তারপরও বলেছিল আমাদের এর এর ফাঁকে আমাদের সাথে আসলে যোগাযোগ করবেন, মানে কথা বলবেন। তো যাই হোক, আমরা ভাইয়ার জন্য ওয়েট করতে থাকি। করতে করতে আমি কিছু বিষয় আসলে আলোচনা করি। সেটা হচ্ছে যে আমি তখন বলেছিলাম যে আমাদের যে অস্কি বা অসপিয়ান অস্কি যে স্টেশনগুলো, তো সেখানে আপনার যে বিশেষ করে ক্লিনিক্যালি অস্কিতে ক্লিনিক্যালি সে সবসময় যে আপনার ফেভারেবল ভাবে এক্সামিনেশন আসবে বিষয়টা তা না। যেমন এই রিসেন্টলি কিন্তু শোল্ডার এক্সামিনেশন এসেছিল, লোয়ার লিম্বের মোটর এক্সামিনেশন এসেছিল। তো এখানে যেটা হয় যে আপনি অনেক কিছু প্র্যাকটিস করে যাবেন, কিন্তু আপনি অনেক কিছু প্র্যাকটিস করে যাবেন, তো কিন্তু আপনি যা প্র্যাকটিস করে গেছেন সেখানে যা কিন্তু সেটা পাবেন না। আমি অলরেডি আমাদের আমিনী ভাইয়া আমাদের বুক ম্যাটেরিয়াল সম্পর্কে কথা বলেছেন। তো সেখানে অলরেডি আমরা জেনেসিসের অস্কি যে বইটা দেখেছি এবং ডিকোডিং দেখছি। এর সাথে আমি একটু নতুন করে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে জিসি পালের শর্ট কেস এবং লং কেস, বিশেষ করে শর্ট কেস বইটা আর কি। সেখানে আপনি ইন জেনারেল কিছু সোয়েলিং এক্সামিনেশন আপনি কিভাবে করবেন, আপনি একটা সোয়েলিং এক্সামিনেশনের বেসিকটা আপনি জানেন, বেসিকটা আপনি পারেন। এখন সেটা লাইপোমা হোক, থাইরয়েড হোক, সেপাসিস সিস্ট হোক, যেটাই দিক না কেন আপনাকে এই বেসিকটা জেনে যেতে হবে।
এইটা যদি আপনি মোটামুটি প্র্যাকটিস করে যান, পরীক্ষায় আপনার যেমনই সোয়েলিং আসুক না কেন, যেখান থেকে সোয়েলিংটা দিক না কেন, আপনি কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম পাস করার জন্য যতটুকু দরকার সেটা কিন্তু আপনি পারফর্ম করে আসতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে এই জেনেসিস মিড টার্ম অস্কি বাসের সবচেয়ে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে পরীক্ষার আগে ঠিক বিসিপিএস এ আপনি যেভাবে এক্সাম সেন্টারে আপনি যেভাবে নিজেকে ফেস করবেন, যেভাবে স্টেশনগুলো সাজানো থাকবে, যেভাবে প্রশ্নগুলো থাকবে, ঠিক সেইভাবে এই সেন্টারে সেটা অ্যারেঞ্জ করা হয়। এবং এটা যে কতটা ইফেক্টিভ এটা আসলে পরীক্ষা দিতে যায় আমি বুঝতে পারছি। এবং আমার কাছে মনে হয়েছে যে আমি ঠিক বিসিপিএস এর সেই মানে এক্সাম হলে পরীক্ষা দিচ্ছি না, মনে হচ্ছে জেনেসিসেরই আরো একটা আসলে আমরা অস্কি মক এক্সাম দিতে আসছি। তো আশা করি আপনারা যারা আসলে যুক্ত আছেন তারা আমাদের পরবর্তী ক্লাস যেগুলো সিকুয়েন্সিয়ালি হবে সেগুলোর সাথে আপনারা কন্টিনিউ করবেন। আর আরো একটা বিষয় হচ্ছে যে আহ, এখানে কিছু প্রসিডিউর থাকবে, যেমন ওটিতে ড্র্যাপিং, পেইন্টিং এর ব্যাপার থাকে। আপনারা যারা সার্জারিতে মানে ট্রেনিং এ আছেন, ড্র্যাপিং তো এমন কেউ নাই যে ড্র্যাপিং করেন। আমরা প্রতিনিয়ত অহরহ ড্র্যাপিং করতেছি, অ্যাবডোমিনের ড্র্যাপিং করতেছি, থাইরয়েডের ড্র্যাপিং করতেছি, অ্যাম্পুটেশনের ড্র্যাপিং করতেছি। তো আমরা যখন এই জেনেসিস ক্লাসগুলো করব, আমরা এখানে যে বেসিক, কারণ আপনাকে পরীক্ষা হলে আপনাকে প্রিন্সিপাল ফলো করে আপনাকে প্রসিডিউরটা কমপ্লিট করতে হবে। আমরা হয়তো আমাদের ইন জেনারেল অপারেশন থিয়েটারগুলোতে তাড়াহুড়ার কারণে বা কিছু সীমাবদ্ধতার কারণে অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে যেমন তেমন ভাবে একটা ড্র্যাপিং করতেছি, পেইন্টিং করতেছি, ক্যাথেটার করতেছি। কিন্তু আপনার পরীক্ষার হলে কিন্তু স্যাররা আপনাকে এটাই ফলো করবে যে আপনি এই প্রসিডিউরটার যে প্রিন্সিপাল, বেসিক প্রিন্সিপাল যেটা, সেটা আপনি ফলো করেছেন কিনা। তো এখানে যখন আপনি শিখবেন, প্র্যাকটিস করবেন, আপনি আপনার ডে টু ডে যে প্র্যাকটিস, আপনি যখন আপনার ট্রেনিং সেশনে থাকবেন বা বাইরে ওটি করবেন, তখনও ঠিক এই প্রিন্সিপালটা আপনি ফলো করার চেষ্টা করবেন। তাহলে আপনার প্র্যাকটিসও হয়ে যাবে, পাশাপাশি আপনি পরীক্ষার জন্য আগে থেকে প্রিপেয়ার্ড হলেন। সেই সাথে অ্যাজ এ সার্জন হিসেবে আমরা এই যে প্রিন্সিপালের প্র্যাকটিসটা আমাদের থাকাটা খুবই জরুরি। আর সেই সাথে আরো একটা জিনিস আসলে বলতে চাই যে পরীক্ষার হলে একটু টাইম সেন্সের ব্যাপার থাকে। আপনি যখন পরীক্ষা, বিশেষ করে রিটেনের যে স্টেশনগুলোতে রিটেন থাকবে, সেই স্টেশনগুলোতে আপনার সময় একটা খুব বড় একটা মানে একটা ইস্যু হয়ে দাঁড়ায়। কারণ কোনো কোনো স্টেশনে আপনাকে একটা ওটি নোট লিখতে বলবে, কোনো কোনো স্টেশনে আপনাকে একটা ডিসচার্জ সার্টিফিকেট লিখতে বলবে। মনে রাখবেন যে একটা ডিসচার্জ সার্টিফিকেটের ভিতরে কিন্তু সবগুলো কভার করতেছে। তো তো এই যে আপনি পুরো একটা ডিসচার্জ সার্টিফিকেট, পুরো একটা ওটি নোট, আপনি ওই সময় মাত্র 5 মিনিট আপনাকে সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি কিভাবে লিখবেন, কোন কোন পয়েন্টগুলো টাচ করবেন, ঠিক আছে, এটা আপনাকে আগে থেকে যদি আপনি প্র্যাকটিস করে যান, তাহলে ঠিক ওই সময় আপনার এটা অনেক বেশি হেল্পফুল হবে। মেসেজ এসছে একটা, একজন ভাইয়া কোশ্চেন করেছেন, সরি একটা আপু, শর্ট কেস এক্সামিনেশন করার পর ওই রিলেটেড কি কোশ্চেন করতে পারে? ইউজুয়ালি হচ্ছে আপনার, হ্যাঁ, এটা অনেক সময় আপনার যে অনেক সময় একটা পেশেন্ট ইউজুয়ালি যদি শর্ট কেস থাকে, সোয়েলিং থাকতে পারে, থাইরয়েড থাকতে পারে, ঠিক আছে, সেখানে তো বলা থাকতে পারে যে এক্সামিন দ্য পেশেন্ট বা এক্সামিন দ্য সোয়েলিং। তো এই ক্ষেত্রে আপনি আপনার যখন আপনি সারা বেসিক্যালি সেখানে আপনি দেখবে যে আপনি স্টেপ গুলো ফলো করছেন কিনা, আপনি ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, যে প্রসিডিউর গুলো আছে সেগুলো ফলো করছেন কিনা, সারা চেকলিস্ট এটা মিলাবে। পাশাপাশি হ্যাঁ অবশ্যই আপনার এক্সামিনেশন যখন শেষ হয়ে যাবে, আপনার টাইম হয়তো 10 মিনিট বা 8 মিনিট, 8 মিনিটের মধ্যে আপনি এক্সামিনেশন, মিনিমাম 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনার এক্সামিনেশন শেষ হয়ে যাবে। বাকি সময়টা স্যাররা আপনাকে কিছু ক্রস কোশ্চেন করবে। অনেক সময় এই কোশ্চেন গুলো স্যারদের চেক লিস্টেই থাকে যে আপনি আপনার এক্সামিনেশন শেষে আপনাকে এই কোশ্চেন গুলো করা হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখা যাচ্ছে যে এক্সামিনেশনে টাইমটা বেশি নিয়ে ফেলতেছেন, ঠিক আছে, পুরো 8 মিনিট সময়টা আপনি এক্সামিনেশন করে ফেললেন, স্যার কিন্তু আপনাকে ক্রস কোশ্চেন করার সুযোগ পেল না, সেক্ষেত্রে কিন্তু সে নাম্বার কাটা যাবে। এজন্য এক্সামিনেশন একটা টাইমের মধ্যে শেষ করতে হবে এবং স্যারকে ক্রস কোশ্চেন করার সুযোগ দিতে হবে, ঠিক আছে। সেখানে অনেক সময় ক্রস কোশ্চেন চেকলিস্টে থাকে না, স্যাররা নিজেরা অনেক সময় কোশ্চেন করতে পারে, বাট বিসিপিএস ইদানিং তার পরীক্ষা চেকলিস্ট গুলোতে, এক্সামিনেশন চেকলিস্ট গুলোতে ক্রস কোশ্চেন রিলেটেড রাখা থাকে এবং আপনাকে কোশ্চেন গুলো করা হবে। আপনি যদি টাইমের মধ্যে সে কোশ্চেন অ্যাপিয়ার করতে না পারেন, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস যুক্ত করতে চাচ্ছিলাম। মিড টার্মের যে আমাদের ক্লিনিক্যাল যে পরীক্ষাটা আছে, এটার জন্য যে শর্ট কেস যে পরীক্ষাটা, আমাদের যে অস্কি যে পরীক্ষাটা, এইখানে হচ্ছে আমাদের কিন্তু
শর্ট কেসও থাকে। হ্যাঁ, শর্ট কেস মানে যেটা হচ্ছে এক্সামিনেশন, সোয়েলিং এক্সামিনেশন, নার্ভ এক্সামিনেশন, তারপর হচ্ছে জয়েন্ট এক্সামিনেশন, লোয়ার লিম্ব এক্সামিনেশন, আপার লিম্ব এক্সামিনেশন, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল আপার মানে জিআই সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম এক্সামিনেশন। এই সিস্টেমগুলা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবং এই হচ্ছে এই এক্সামিনেশন গুলোর জন্য আপনারা হচ্ছে জিসি পল স্যারের যে শর্ট কেস বইটা আছে সেই বইটা ফলো করতে পারেন। সোয়েলিং এর এক্সামিনেশন, তারপর হচ্ছে আলসার এক্সামিনেশন, নার্ভ এক্সামিনেশন, আপার লিম এক্সামিনেশন, লোয়ার লিম এক্সামিনেশন, এই এই এক্সামিনেশন গুলো আপনারা জিসি পল স্যারের শর্ট কেস বইটা হচ্ছে আপনারা দেখতে পারেন। এখান থেকে মোটামুটি হচ্ছে আপনার হচ্ছে শর্ট কেস রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেগুলো আপনাদের হচ্ছে কাভার হবে। আর এছাড়াও আপনাদের যে অস্কি পরীক্ষাটা হবে, অস্কি পরীক্ষায় আপনার কিন্তু হ্যান্ড রিফ্লেক্স তৈরি করতে হবে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে আপনার ক্লিনিক্যাল যে পরীক্ষাটা এখানে আপনি থিওরিটিক্যালি সাউন্ড এবং হচ্ছে আপনি হচ্ছে সবকিছুই জানেন, কিন্তু এটা আপনাকে শর্ট কেসে কিন্তু মুখে আপনি হচ্ছে একটা সময় থাকবে যখন আপনার এক্সামিনেশন শেষ হলে আপনাকে মুখে জিজ্ঞাসা করবে, কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে এক্সামিনেশনের মাধ্যমে এটা এক্সামিনারকে বুঝাইতে হবে। তো এই যে শর্ট কেস যে পরীক্ষাটা থাকে এই শর্ট কেস পরীক্ষাটাতে আপনাদের কিন্তু হ্যান্ড রিফ্লেক্স তৈরি করতে হবে। এই হ্যান্ড রিফ্লেক্স তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা জেনেসিসে এসে আমাদের মেন্টর যারা ভাইয়া বা আপু থাকেন তাদের সাথে থেকে তাদের সাথে হচ্ছে ভাইয়া বা আপুরা তো দেখিয়ে দিবেন, এবং দেখাই দেওয়ার পরে নিজেরা এক্সামিনেশন করে, হ্যাঁ, এরপরে আপনারা যাবেন। জেনেসিসের যে অস্পি এবং অস্কি ব্যাচের যে গুরুত্বটা সেটা হচ্ছে এখানেই, যেখানে প্র্যাকটিক্যালি আপনাকে এক্সামিনেশন দেখানো হবে এবং প্র্যাকটিক্যালি আপনার এই এক্সামিনেশন প্র্যাকটিস করারও সুযোগ দেওয়া হবে। কাজেই এটা প্র্যাকটিক্যাল বা হচ্ছে ক্লিনিক্যাল পরীক্ষাটা আপনার কিন্তু শুধু পড়াশোনা বা একাডেমিক আপনি বাসায় পড়াশোনা করে আপনি পারবেন ব্যাপারটা এরকম না, এখানে আপনার কারো না কারো হেল্প লাগবেই। কাজেই আপনি জেনেসিসে একটা সুবর্ণ একটা সুযোগ পাচ্ছেন যে এখানে এসে আপনি প্র্যাকটিস করতে পারছেন, এখানে এসে আপনি একজন মেন্টরও পাচ্ছেন যে আপনাকে প্রত্যেকটা স্টেপ উইথ লাইভ ডেমনস্ট্রেশন আপনাকে শিখিয়ে দিচ্ছে। তো এটার জন্য জেনেসিসের কোনো বিকল্প নাই। আর লাস্ট 3টা সেশন থেকে আমাদের হচ্ছে জেনেসিসের নতুন সংযোজন যেটা হচ্ছে কাউন্সেলিং অ্যান্ড ম্যাজিক্যাল সেশন, সেটা হচ্ছে আসলেই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শর্ট কেসে বা হচ্ছে অস্কি পরীক্ষায় আমাদের অনেক সময় দেখা যায় বা একটা বা দুইটা হিস্ট্রি টেকিং থাকে, এবং কাউন্সেলিং তো আপনাদের অস্পিতে থাকেই। কাজেই এই জেনেসিসের যে ম্যাজিক্যাল সেশনটা আছে এইটা কিন্তু লাস্ট 3টা সেশন থেকে যেটা জেনেসিসে শুরু হয়েছে, এটা অ্যাজ এ মানে পরীক্ষার ক্ষেত্রে আমি বলবো যে একটা টনিকের মতো কাজ করে। হ্যাঁ, যে আপনি অস্কির ক্ষেত্রে ফারজান আপু যেটা বললো যে এক একটা স্টেশনে 10 মিনিট, তো আপনার যদি কোনো অস্কি স্টেশনে যদি 10 মার্ক হয় এবং সেটাতে সময় থাকে যদি 10 মিনিট, তাহলে কিন্তু আপনাকে মোটামুটি আপনাকে 4 থেকে 5 মিনিট কিন্তু কোশ্চেন করার অ্যাবিলিটি থাকতে হবে। তো আপনি যদি কাউকে যদি 10 থেকে 15 মিনিট কোশ্চেন করার অ্যাবিলিটি যদি কাউকে যদি নিয়ে আসতে হয়, তাহলে কিন্তু আপনাকে কোন একটা সাবজেক্ট সম্পর্কে, কোন একটা ডিজিজ সম্পর্কে, কোন একটা প্যাথোলজি সম্পর্কে আপনাকে সাউন্ড নলেজ অবশ্যই থাকতে হবে। এবং হচ্ছে এই সাউন্ড নলেজটা আপনারা হচ্ছে অনেক সময় আমরা হিস্ট্রি টেকিংটাকে মনে করি যে আমরা রেগুলার যে পেশেন্টের হিস্ট্রি নিচ্ছি, রেগুলার যে এক্সামিনেশন করছি, আমরা 5th ইয়ার থেকে 3 বছর 4 বছর বা 5 বছর আমাদের ক্লিনিক্যাল ট্রেনিং হয়ে গেছে, ট্রেনিং এর পরে আমরা মনে করি যে এক্সামিনেশন আমরা পারি বা আমরা হিস্ট্রি টেকিংটা পারি। আসলে কিন্তু তা না। হিস্ট্রি টেকিং হচ্ছে ইজ ইটসেলফ আর্ট। হ্যাঁ, এই হিস্ট্রি টেকিংটা নিতে গেলে আপনাদের কিন্তু এই আর্টটা শিখতে হবে। হ্যাঁ, আপনি একটা পেশেন্টের হিস্ট্রি নেবেন, এখানে কত অ্যাঙ্গেল থেকে কি কি কোশ্চেন করা যায়, কত ভাবে কোশ্চেন করা যায়, এটাও আপনাকে শিখতে হবে। তো কাজেই আপনি যদি হচ্ছে ক্লিনিক্যালি যদি এফিশিয়েন্ট হতে চান, বা আপনি যদি যে কোনো পরীক্ষায় বা যে কোনো শর্ট কেসে ক্লিনিক্যাল পরীক্ষায় যদি কনফিডেন্ট থাকতে চান, তো অবশ্যই অবশ্যই আপনার একজন মেন্টর লাগবে, আপনার একজন অ্যাডভাইজার লাগবে। তো এই ক্ষেত্রে জেনেসিস আপনাকে সেই 100% সেই সুযোগটা দিচ্ছে যে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে এই মেন্টর, আমাদের যে প্যানেল অফ এফিশিয়েন্ট মেন্টর আছেন এবং আমাদের
যে লাইভ ডেমনস্ট্রেশন যে ক্লাসগুলো আছে এটার সাথে আপনি নিজেকে খুব সহজেই যুক্ত করে নিতে পারবেন। তো এটাই হচ্ছিল মোটামুটি আমার সংক্ষেপে যে সিলেবাসটা। এখানে আমি যেটা শর্ট কেজের সিলেবাসটা যেটা আমি বললাম যে আপনারা এটার জন্য জিসি পালসারের শর্ট কেজটা ফলো করতে পারেন। আর অনেক সময় হচ্ছে অনেকেই এমআরসিএস এর কিছু এক্সামিনেশন থাকে, সেখান থেকে হচ্ছে কিছু এমআরসিএস এর কিছু বই ফলো করতে পারেন। এমআরসিএস এর অসপি বা অস্কির ওইখানে বিশেষ করে আপার লিম এক্সামিনেশন, লোয়ার লিম এক্সামিনেশন, জয়েন্ট এক্সামিনেশন, এগুলো এমআরসিএস এর কিছু প্র্যাকটিক্যাল বা অস্কি পার্ট বি এর কিছু বই আছে, সেগুলো থেকে আপনারা দেখতে পারেন। সেটা হচ্ছে আপনাকে কনফিডেন্ট করে তুলবে। তো সেটাও আপনি ফলো করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ আমিনী ভাইয়া। তো আমাদের উপস্থিত যারা আমাদের লিসেনার আছেন, আমাদের যারা অলরেডি ট্রেনিং করছেন বিভিন্ন ইনস্টিটিউশনে, তো অলরেডি আমরা ওরিয়েন্টেশন ক্লাসের আসলে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও তোরাব ভাই আসলে আমাদের সাথে জয়েন করতে পারলেন না, ভাইয়া একটা জরুরি ওটিতে ব্যস্ত আছেন। তো যাই হোক, হতাশ হওয়ার কিছু নেই। আমরা পরবর্তীতে যখন ক্লাস করব তখন ভাইয়ার ক্লাস আমরা পাবো, স্পেশালি ভাইয়ার সোয়েলিং এক্সামিনেশন, ঠিক আছে, এই রিলেটেড ক্লাসটা আপনারা পাবেন এবং খুবই ইন্টারেক্টিভ ক্লাস। তো আপনারা অনেকেই হয়তো বা লং ব্যাচে বা রেগুলার ব্যাচে ভর্তি আছেন, যেগুলো সপ্তাহের অন্যান্য দিনে হয়তো আপনাদের ক্লাস ইনভলভমেন্ট আছে। তো আপনাদের যে এই অস্কি ব্যাচটা প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে আমাদের থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার। এবং যেহেতু এটা হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং, অর্থাৎ আপনাকে সেখানে পারফর্ম করতে হবে, তাই মানে চেষ্টা করবেন যত ব্যস্ততায় থাকুক, যতই মানে বাইরে যতই ফর্মালিটিস থাকুক, চেষ্টা করবেন আমাদের জেনেসিস সেন্টারে এসে এখানে উপস্থিত যারা আমাদের এক্সপার্ট মেন্টর প্যানেলের সামনে, তাদের সুপারভিশনে থেকে আপনারা ফার্স্টে এক্সামিনেশন দেখবেন এবং এক্সামিনেশন আপনারা পারফর্ম করবেন। এখান থেকে আপনারা একদম মানে প্রিন্সিপাল সহকারে আপনার এক্সামিনেশনগুলো শিখে যাবেন এবং আপনার ডে টু ডে লাইফে প্র্যাকটিস করবেন। তা আমি অনুরোধ করব যে আপনারা যারা এই ব্যাচের সাথে যুক্ত আছেন, যেহেতু আপনাকে পরীক্ষার হলে পারফর্ম করতে হবে এবং আপনাকে সেখানে একদম হ্যান্ডস অন পারফরমেন্স দেখাতে হবে, তাই আপনাকে কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে। এবং এই প্র্যাকটিসটা এখানে আমাদের যে এক্সপার্ট মেন্টর প্যানেল আছে তাদের সুপারভিশনে করলে, আপনি কোথায় ভুল করতেছেন, কোন স্টেপটা আপনি মিস করতেছেন, এখানে তাদের সুপারভিশনে থাকলে সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন। তাই অনুরোধ থাকলো, আপনারা যারা যুক্ত আছেন বা যারা এই ব্যাচের সাথে পরবর্তী ক্লাস কন্টিনিউ করবেন, আপনারা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আপনাদেরকে টাইম টেবিল জানানো হবে। আপনারা অলরেডি হয়তো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে গেছেন, আপনাদেরকে টাইম জানানো হবে এবং প্রতি সপ্তাহের বৃহস্পতিবারটা যত ব্যস্ততায় থাকুক, আপনারা চেষ্টা করবেন যে আসলে এই দিনটাতে একটা নির্দিষ্ট সময় আপনি এই অস্কির এই এক্সামিনেশনের জন্য আপনি স্পেন্ড করবেন। এটা আপনার পরীক্ষার আগে এবং পরীক্ষার সময় অনেক বেশি আপনার কাজে দিবে। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না। আমি আবারও একটু ফারজানা ইয়াসমিন আপুকে অনুরোধ করব যে সর্বশেষ কিছু কথাবার্তা এবং আমাদের জেনেসিস মিড টার্ম প্রোগ্রাম এবং মেন্টর প্যানেল এবং অল ওভার এই ব্যাচটা সম্পর্কে আপনি সর্বশেষ কিছু বলে এই আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করতেছি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, আমরা দীর্ঘায়িত না করি। আর ভাইয়া যেটা বললেন যে থার্সডে আমাদের ব্যাচ ডে, এবং রিকোয়েস্ট থাকবে যারা ঢাকার মধ্যে আছেন প্লিজ সেন্টারে এসে অর্থাৎ অফলাইনে ইনশাল্লাহ এই ক্লাসগুলো করবেন। কারণ যেটা হলো অনলাইনে যারা ঢাকার বাইরে তাদের ছাড়া এটা আসলে মানে নিজে যদি না আসি ঢাকায় থেকে, তাহলে এটা নিজের জন্য একটা লস। তো রিকোয়েস্ট থাকবে যে আমরা যেন অফলাইনে যারা ঢাকার মধ্যে আছি স্পেশালি, যেন অফলাইনে মাস্ট এসে ক্লাসগুলো করি। আপনাদের যেমন একটা অস্কি ব্যাচে যারা ভর্তি হবেন তাদের কিন্তু একটা আইডি দেওয়া হবে, একটা আইডি আপনাদের থাকবে, যে কোনো একটা ডিভাইস দিয়ে সেই আইডিতে ঢুকতে পারবেন, লগ ইন করতে পারবেন, একটা ডিভাইস ইউজ করতে পারবেন, মোবাইল অর ল্যাপটপ এনিথিং বাট একটা। এবং যখন আপনারা ওখানে ঢুকবেন, লগ ইন করবেন, ওখানে ইনশাল্লাহ আপনাদের স্কেডিউল দেওয়া থাকবে, কোন দিন কি হচ্ছে এটা ইনশাল্লাহ ওখান থেকে জানতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আশা করছি জেনেসিস থেকে হেল্প পাবেন আপনারা, এবং হাইয়েস্ট হেল্প পাবেন ইনশাআল্লাহ, এবং আপনারাও হাইয়েস্ট ট্রাই করবেন, এবং ইনশাআল্লাহ আপনারা সবাই সফল হবেন। ফি আমানিল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। শাহরিয়ার ভাইয়া, আমিনী ভাইয়া, ঠিক আছে। থ্যাংক ইউ জি আপু। আপু, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমাদের সাথে এতক্ষণ উপস্থিত হয়ে যে ভাইয়া পুরো আমাদের কথা শুনলেন,
আপনাদের সবার কাছ থেকে আসলে বিদায় নিচ্ছি। আপনাদের জন্য আর কোনো শুভকামনা কোশ্চেন আছে থাকলো। কিনা? আর আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করলেন, ভাইয়া এই সব শেষে আপনাদের মধ্যে আর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা চাইলে করতে পারেন। আমরা আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত আছি। মাইশা আপু, আসিফ ভাইয়া, ইমরুল কায়েস ভাইয়া, বিজয় কর্মকার ভাইয়া, এই মুহূর্তে আপনাদের কোনো কোশ্চেন আছে বা কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। আমার একটা কোশ্চেন ছিল, জি ভাইয়া বলেন। ডক্টর আসিফ বলছিলাম। আচ্ছা, এই যে কোনো শর্ট কেস বা কাউন্সিলিং এর শুরুতে আমরা ওই যে এমআরসিএস পার্ট বি তে কিছু অ্যাপ্রোচ ছিল যে হ্যালো, আই এম ডক্টর আসিফ, ওয়ান অফ দ্য সার্জিক্যাল ক্যান্ডিডেট, ক্যান আই কনফার্ম ইউর নেম এন্ড এজ প্লিজ। এরকম ভাবে আমরা জিজ্ঞাসা করি, মানে আমরা যার সাথে কাউন্সিলিং করব তার এই নেম এজ জিজ্ঞাসা করি। তারপরে টুডে আই হ্যাভ বিন অ্যাসাইন্ড ফর সাম এক্সামিনেশন, ইট ইনক্লুডস লুকিং, ফিলিং এন্ড সাম স্পেশাল মুভমেন্ট। মানে আমরা যেটা পার্ট বি তে প্র্যাকটিস করি, আমরা সেম একই অ্যাপ্রোচ তো মনে হয় মিড টার্মেও করতে পারবো, তাই না? এক্স্যাক্টলি ভাইয়া, আমি কিন্তু বারবার একটা কথা বলতাম যে আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লিনিক্যাল এক্সামিনেশন বা কাউন্সিলিং স্টেশনে কিন্তু একটা চেক লিস্ট থাকে এবং চেক লিস্টের 1 নাম্বারই থাকে গ্রিটিংস এন্ড ইন্ট্রোডাকশন। ঠিক আছে, সেখানে আপনি নিজেকে পরিচয় দিবেন এবং সেখানে পেশেন্টের সাথে গ্রিটিংস নেবেন। তো এটা কিন্তু অবশ্যই এই সেম আপনি যেটা বললেন ঠিক সেম জিনিসটা আমাদের একদম একটা প্রসিডিউর শুরুর আগে এইটাই একদম চেক লিস্টে এটাই থাকে। আপনি শুরুতে এটা দিয়ে শুরু করলেন কিনা এটা কিন্তু স্যাররা খেয়াল করে এবং আপনি এটা পারফর্ম করা মাত্রই কিন্তু সেখানে মার্ক করা হয়। আচ্ছা আচ্ছা, মানে প্রত্যেকটাতেই সেটা কাউন্সিলিং এর ক্ষেত্রেও শুরুতেও তাই? নট অনলি কাউন্সিলিং, আপনার এক্সামিনেশন, ঠিক আছে, আপনার চেক লিস্টে থাকুক বা না থাকুক আপনাকে এটা দিয়ে শুরু করতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আর কোনো কোশ্চিন বা আর কারো কোনো কোশ্চিন আছে? ঠিক আছে, সমস্যা নেই। আপনাদের যদি কোনো কোশ্চিন থেকেও থাকে আশা করি ক্লাস করতে করতে আমরা সমস্ত কনফিউশন আমরা ক্লিয়ার করে ফেলবো। সবশেষে একটা কথা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে পরীক্ষার হলে আপনার পারফরমেন্সটা ইজ অন কাইন্ড অফ রিফ্লেক্স। আপনি যদি প্রথমেই যে পরীক্ষার হলে যদি ফার্স্ট টাইম নিজেকে সেখানে প্র্যাকটিস মানে মূল পরীক্ষাটাকে যদি নিজের প্র্যাকটিস সেশন হিসেবে নিয়ে নেন তাহলে কিন্তু পরীক্ষার হলে ধরা খাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। প্র্যাকটিসটা আগেই করে নেবেন। মনে রাখবেন যে প্র্যাকটিস করে গেছে এবং পরীক্ষার হলে এনভায়রনমেন্ট আগে ফেস করে গেছে, তার কনফিডেন্স লেভেল এবং তার এক্সামিনেশনের সময় তার হচ্ছে হ্যান্ড মুভমেন্ট, এটা দেখলে কিন্তু স্যাররা বুঝতে পারবে যে সে এই ট্রেনি বা এই পরীক্ষার্থী বা এই প্রশিক্ষণার্থী সে কিন্তু তার ট্রেনিং পিরিয়ডে এই এক্সামিনেশন গুলো বা এই বিষয়গুলোর সাথে সে ওরিয়েন্টেড ছিল। তো যাই হোক, আপনাদের জন্য শুভকামনা থাকলো। আগামী জানুয়ারি 2026 এফসিপিএস মিড টার্ম আমরা দোয়া করি আপনারা যারা আজকে উপস্থিত ছিলেন বা জেনেসিসের সাথে যারা যুক্ত আছেন আপনাদের আশা দোয়া রাখি যে আপনারা সবাই উত্তীর্ণ হবেন। পরীক্ষা কঠিন হোক বা পরীক্ষার প্রশ্ন কঠিন হচ্ছে এইদিকে আসলে কান না দিয়ে নিজেকে যুগের সাথে নিজেকে প্রিপেয়ার করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আমার সাথে উপস্থিত যারা যে মেন্টর সিনিয়র মেন্টর প্যানেল যারা ছিলেন তাদের যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়ে হলেও আজকে সময় দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারও দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।